শুরুতে আমি বলে নিই যে আজকে আমাদের যে সিবিএলএম নিয়ে আমরা কথা বলছি সেটার নামটা নিশ্চয়ই খেয়াল আছে সবার, মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি। নামটা থেকেও কিন্তু একটা পরিষ্কার ধারণা পেতে পারি আমরা। নামটা থেকে কি রকম ধারণা পেতে পারি? কথাটা হচ্ছে যে বলা হয়েছে কি, একটা প্রথম কথা বলছে মেইনটেইন, দ্বিতীয় কথা বলছে এনহ্যান্স করার কথা। কি এনহ্যান্স করবে বা কি মেইনটেইন করবে? বলা হয়েছে প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি। তাহলে দুটা ব্যাপার এখানে ক্লিয়ার, একটা হলো প্রফেশনাল কম্পিটেন্সি আর একটা হলো টেকনিক্যাল কম্পিটেন্সি, এবং সেটা মেইনটেইন করা মানে কি? তাহলে এক্সিস্টিং যা আছে, আমি এক্সিস্টিং কোর্সটার কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমার প্রফেশনাল কোনো গ্যাপ, স্কিল গ্যাপ আছে কিনা, অথবা টেকনিক্যাল কোনো স্কিল গ্যাপ আছে কিনা, সেটাই কিন্তু এখানে মুখ্য ব্যাপার। তাহলে আমাকে যদি প্রফেশনাল এবং টেকনিক্যাল কম্পিটেন্সি মেনটেন করতে হয়, অথবা প্রয়োজনে আমি এনহ্যান্স করতে চাই, তাহলে এটা যদি আমি ভালো করে স্টাডি করি, বুঝে বুঝে স্টাডি করি, তাহলে আমার মনে হয় যে আমরা করতে পারবো, ওই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং এখানে আমরা বলেছিলাম যে কয়টা লার্নিং আউটকাম আছে? 7টা, তাই তো? 7টা লার্নিং আউটকাম এর মধ্যে কিন্তু প্রথমটা ছিল কি? প্র্যাকটিস প্রফেশনালিজম। এটা নিয়ে আমরা মানে খুব ভালোভাবে কথা বলেছি। এবং তারপরে যেটা বলছি যে অবশ্যই আমাদেরকে একটা মডেল হাই স্ট্যান্ডার্ড অফ প্রফিসিয়েন্সি আমাকে চিন্তা করতে হবে, মডেল হিসাবে থিঙ্কিং করতে হবে। মডেল যদি আমি করতে পারি, তাহলে কিন্তু মডেল হিসেবে যদি ভাবতে পারি, মডেল হাই স্ট্যান্ডার্ডের যে বিষয়টা ঠিক আছে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার, সেটা একটা অর্গানাইজেশনের মিশন ভিশন থাকবে, হ্যাঁ, এবং সেই অর্গানাইজেশন গুলো তার যা যা মেনটেন করলে স্ট্যান্ডার্ড লেভেলে যেতে পারে সেটা খেয়াল করার বিষয়। তার সঙ্গে যারা এখানে এমপ্লয়ি হিসেবে আছে, প্রত্যেকেরই কিন্তু একটা, তারাও নিজেকে একটা মডেল হিসাবে ওই জায়গায় তৈরি করতে হবে, করতে চাইবে। সেই ক্ষেত্রে তার যে জিনিসটা লক্ষ্য রাখা উচিত, যে সে একটা স্মার্ট গোল নির্ধারণ করবে, এবং সেই স্মার্ট গোলটা কিন্তু অর্গানাইজেশনের স্মার্ট গোলের সঙ্গে কোইনসাইড করতে হবে। যদি অর্গানাইজেশনাল যে তার যে গোল, সেই গোলের সঙ্গে যদি কোইনসাইড না করে, তাহলে কিন্তু নিজের গোলে পৌঁছানো কিন্তু টাফ ব্যাপার। এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা অর্গানাইজেশন চাইবে যে সে তার লক্ষ্যে পৌঁছাতে, আর সেই লক্ষ্যে পৌঁছানোর মূল ব্যক্তি যারা, মূল শক্তি যারা, তারা নিশ্চয়ই সেই এমপ্লয়ি, এবং সেই এমপ্লয়ি গুলোকে যদি প্রপারলি কম্পিটেন্ট করে ফেলতে পারে ইন অল রেসপেক্ট, তাহলেই তার পক্ষে অনেক ইজি হয়। আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে দেখেছি আরটিও গুলো কেমন হওয়া উচিত না হওয়া উচিত, এভরিথিং কিন্তু আমরা দেখেছি। সো এই জন্য আবারও বলছি যে আমার যে স্মার্ট গোল, আমার যে গোলটা, সেটা জানি আমার ইনস্টিটিউটের গোলের সঙ্গে কোইনসাইড করে, তাহলে আমি আগাতে পারবো। ইনস্টিটিউটের গোল হিসাবে যদি ভালো পড়াশোনা ওখানে করানো লাগে, সেই রেসপেক্টে যে প্রফেশনাল ডেভেলপমেন্টটা আমার দরকার, স্কিল ডেভেলপমেন্টটা আনা দরকার, সেই জায়গায় যদি আমারটা আমি মার্চ করাই, তাহলে কিন্তু ইজি হয় আমাদের লক্ষ্যে পৌঁছানো। কিন্তু আমি সেটা না করে যদি আমি আমার পার্সোনাল কেরিয়ার বিল্ড আপের জন্য অন্য কোনো জায়গায় সুইচ করব, সেইটার উদ্দেশ্য আমি মুভ করতে চেষ্টা করি, সেইখানে কিন্তু কোইনসাইড করলো না। তার মানে অর্গানাইজেশন তো সবসময় চাইবে যে আমারটার সঙ্গে, আমার লাইনের সঙ্গে অ্যালাইন থাকুক। আমার সঙ্গে যদি সে অ্যালাইন না থাকে, তাহলে আমি কিন্তু তাকে ওই সুযোগগুলো দিতে পারবো না, দিতে চাইবো না, এবং ফলশ্রুতিতে দেখা যায় ব্যক্তিগতভাবেও সে লুজার হয়ে যেতে পারে, অর্গানাইজেশন তো অবশ্যই লুজার হতে পারে। এটা একটা কিন্তু ভাইটাল ব্যাপার। থার্ডলি যে জিনিসটা বলছিল যে ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস, তাহলে প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস আমার কি, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রফেশনালের বিষয়টা কিন্তু আমরা বলেছি যে আমার হয় এডুকেশন, হায়ার এডুকেশন, যে কোনো ধরনের হায়ার এডুকেশন, সেটা আমার জেনারেল লাইনের এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন হতে পারে, স্কিলের এডুকেশন হতে পারে,
সেটা সেইগুলো হতে পারে, অথবা প্রফেশনালিজমের মধ্যে যেসব লিডারশিপ গ্রো করার বিষয় থেকে আরম্ভ করে প্রবলেম সলিউশনের বিষয়গুলো আরম্ভ করে অনেকগুলো ফ্যাক্টর আমরা তার ক্যারেক্টারিস্টিক দেখেছি। সেই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী যে জিনিসগুলো দরকার, আমার কমিউনিকেশন স্কিল বাড়ানো লাগতে পারে, আমার ইন্টারনেটে কাজ করার আমার ক্যাপাবিলিটি বাড়ানোর প্রশ্ন আসতে পারে। তো এইগুলো এই সব কিছু হলো প্রফেশনাল স্কিল, এবং সেই জায়গাটায় আমাকে কি ডিটারমাইন করা দরকার যে আমার ওই জায়গার জন্য কি দরকার। সিমিলারলি বলেছিল ডিটারমাইন টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট নিডস, যেটা আমরা পার্টিকুলারলি আজকে এটা নিয়ে আলোচনা করব। আগের তিনটা আমরা আলোচনা করেছি, এবং এই টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট নিডস এর পরে যেটা ছিল সেটা হলো পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, মানে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আর তার সঙ্গে প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস এই দুটা কোয়েনসাইড করে, সেই কারণের জন্য আমি ওই দুটাকে পাশাপাশি নিয়ে কথা বলেছি। ইনফ্যাক্ট পুরানো যে মডিউলটা আছে তাতে কিন্তু পুরানো মডিউলকে ওইভাবে ডিজাইন করা, এটা পুরানো দুটা মডিউলকে নিয়ে একটা মডিউলে নিয়ে আসছে দেখে এই সিনক্রোনাইজড আমার কাছে একটু গ্যাপ মনে হয়েছে, আমি ওইটা ওইভাবে তৈরি করেছি। এবং সিমিলারলি আমরা প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনিক্যাল কম্পিটেন্সি সেটা নিয়েও চেষ্টা করবো আজকে কথা বলতে, এবং রিফ্লেক্ট অ্যান্ড ইভ্যালুয়েট প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি সেটা নিয়ে হয়তো কথা বলবো। দেখা যাক আমরা আজকে কতটুকু যেতে পারি। তো আমরা যেটা বলেছি যে আমাদের আজকের যে 17 নম্বর ক্লাস, সেখানে আমরা বলেছি যে 4 নম্বর যে লার্নিং আউটকাম ডিটারমাইন টেকনিক্যাল স্কিলস ডেভেলপমেন্ট নিডস। তাহলে আমি একটু এইটার আগে যাওয়ার আগে একটু পুরানো জায়গাটা একটু ব্যাক করে দেখি যে গত ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম, সেটা যেটা একটু আগে বলেছি যে পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, সেই যে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর বিষয়টাকে একটু অল্প একটু যে কি পয়েন্ট ছিল সেটুকু একটু মেনশন করি এবং দেখি। এখানে বলছে ফার্দার হায়ার এডুকেশন অ্যান্ড টিবেট কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশনকে মানে ফার্দার কোয়ালিফিকেশন নেওয়ার বিষয়টা এখানে আসছে। এইখানে আমরা একটু জানতে চাই যে এইখানে যেটা ঠিক আছে, হায়ার এডুকেশন বলতে আমার কথার কথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এমবিএ, তারপরে মাস্টার্স, পিএইচডি, এগুলো ঠিক আছে। টিবেট কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা কোনটাকে বলবো? এই টিবেট কোয়ালিফিকেশন, হায়ার টিবেট কোয়ালিফিকেশন কনসিডার করলে এটার উপরে কেউ একটু বলতে পারি যে আমরা যে টিবেট কোয়ালিফিকেশনের কথা যদি বলি সেটা কি কি হতে পারে, ধারণা আছে কিনা? স্যার লেভেলগুলো হতে পারে, লেভেলগুলো ঠিক এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে টিবেট কোয়ালিফিকেশন হিসেবে ধরবো না। লেভেল লেভেল ঠিক আছে, লেভেল কোনটা স্যার? 6 ডিপ্লোমা যেটা, না, একটা হলো কিন্তু স্কিল লেভেল, আর একটা কিন্তু প্যারাগজি মেথোডোলজি। স্যার আমরা কোনটাকে বলছি, মেথোডোলজির কথা না এমনি স্কিল লেভেল? স্কিল লেভেল বলতেছি স্যার। না, স্কিল লেভেল কিন্তু প্রফেশনালের জন্য যাচ্ছে না, ওইটা টেকনিক্যালের মধ্যে যাবে, টেকনিক্যাল স্কিল। এই জন্য এটা আমি আর একটু ক্লিয়ার করতে চেয়েছি। প্রফেশনালের জন্য যদি বলি এক হতে পারে এই জায়গায় ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন, এটা হতে পারে। প্রফেশনাল না স্যার? হ্যাঁ প্রফেশনাল, আমি তো প্রফেশনালের কথা বলছি, আমি তো গত ক্লাসের রেসপেক্টে কথা বলছি, আলোচনাটা আমি আজকেরটাতে বলছি না। আমি স্যার গত ক্লাসের উপরেই বলতে চাচ্ছিলাম যে আমরা যে ডিপ্লোমা লেভেল, ডিপ্লোমা তো লেভেল 6। এইখানে কিন্তু একটা কথা বলি, ডিপ্লোমা এডুকেশন এক জিনিস, আবার লেভেল 6 কিন্তু আরেক জিনিস। লেভেল 6 কিন্তু এটা স্কিল লেভেল 6, ওটার ইকুইভ্যালেন্সি করার জন্য স্কিল লেভেল 6 বলছি, কিন্তু সেইটা কিন্তু টেকনিক্যাল স্কিল। আমি যেটা আজকে নিয়ে আলোচনা করব টেকনিক্যাল স্কিল। আর এখন গত দিনের যেটা আলোচনা হয়েছে এই অ্যাক্টিভিটিস এর মধ্যে কথা বলেছি কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। ওই প্রফেশনাল স্কিলের মধ্যে যেটা প্রফেশনাল, যেটা প্রফেশনাল এডুকেশন, প্রফেশনাল এডুকেশনের ভিতরে স্যার মাস্টার্স হতে পারে, এমবিএ হতে পারে, হ্যাঁ হতে পারে, জেনারেল হতে পারে, আর টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে হতে পারে কিন্তু যে ডিপ ইন টেকনিক্যাল এডুকেশন,
হ্যাঁ বিএসসি হতে পারে, হ্যাঁ বিএসসি এডুকেশন, রাইট, বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে পারে, এমএসসি ইঞ্জিনিয়ারিং হতে পারে, ঠিক, একেবারে ঠিক। হ্যাঁ, ইভেন বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন হতে পারে। এর বাইরেও কিন্তু আরেকটা, এই যে প্যাডাগজি যে কোর্সের কথাগুলো বলছি, বা বা আমরা যেটা এই যে হ্যাঁ মেথোডোলজি নিয়ে যেটা আমরা যে কোর্সটা করছি, এই কোর্সটাও কিন্তু আমার প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনালিজমের ক্ষেত্রে ইউজেবল। তার মানে কি, আমরা হাউ টু টিচ, কিভাবে পড়াচ্ছি, এটা কিন্তু আমার প্রফেশনাল সঙ্গে যায়। সুতরাং আমি যদি এখন বলি লেভেল 4 বা লেভেল 5, এই কোর্সগুলো না কিন্তু আমার প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যাবে। হ্যাঁ, এটা মেনশন করার পিছনে কিন্তু কারণ ওইটাই। ঠিক আছে কি, কেউ যদি আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে চাই, কেউ যদি আমি এমবিএ করতে যাই, কেউ যদি আমরা লেভেল 5 এর কোনো কোর্স করতে চাই বা লেভেল 5 করতে যাই, তাহলে এইগুলোকে আমরা প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর আওতায় আনতে পারবো। স্যার এখানে ক্লিয়ার হয়নি স্যার, আমি আরেকটু সময় নিতে চাচ্ছিলাম স্যার। শিওর স্যার, সেটা হলো স্যার, আমরা এই যে স্কিল লেভেল বিভাগ থেকে শুরু করে লেভেল 1 2 3 4 6 পর্যন্ত, এবং হ্যাঁ প্রফেশনাল লেভেল ডিপ্লোমা, হ্যাঁ তারপরে এমএসসি বা বিএসসি যেগুলো বললেন স্যার, হ্যাঁ, তো এর সঙ্গে আমরা যা 6 এ যা যখন আমরা ডিপ্লোমা এবং এই বিভাগ লেভেল 1 2 3 করে 6, এই জায়গাতে তো স্যার ইকুয়াল দেখাচ্ছে। আচ্ছা, ইকুয়াল আমি বুঝায় বলি, কথাটা বলছি যে এটার ইকুইভ্যালেন্স হিসেবে কনসিডার করা হচ্ছে। ঠিক আছে, স্কিল লেভেল 1 2 6 যেটা আমাদের দেশে এস্টাবলিশড হয়েছে, এটা কমপ্লিটলি একেবারে স্কিল কাজের ব্যাপার। ঠিক আছে, ওইটা ইকুইভ্যালেন্সি বলেছে, এবং ওটাকে চেষ্টাও করা হচ্ছে যে ডিপ্লোমার কোর্সের সঙ্গে কিভাবে এটাকে মার্চ করলে সমান হয়, হ্যাঁ সমমানের হয়। কিন্তু দুটা কিন্তু সার্টিফিকেট আলাদা, স্কিল 6 এর সার্টিফিকেট আলাদা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট কিন্তু আলাদা। আমরা ওটাকে থিঙ্কিং করতেছি যে ডুয়েল সার্টিফিকেশন, অর্থাৎ যত সময় তারা ডিপ্লোমা কোর্স করবে তার পাশাপাশি জানি তারা লেভেল 1 2 3 4 এগুলো, এই সার্টিফিকেট গুলো সে জানি অর্জন করে। এটাকে ডুয়েল সার্টিফিকেশন বলছে। বাট কেউ যদি ডিপ্লোমা না পড়েও বাইরে থেকে লেভেল 1 লেভেল 2 এরকম লেভেল 6 অর্জন করে, তাহলে সে ওর সমমানে পৌঁছাবে, এবং চাকরির ক্ষেত্রে দেখা যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি ওরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে চায়, তেমনি ভাবে লেভেল 6 পাস করাও একজন সেই জায়গায় ঢুকবে কোনো না কোনো ভাবে। আমি দুটা জিনিসকে এই জন্য ক্লিয়ার করতে চাচ্ছি, কনফিউশন আছে দেখে আমি জানি, এই জন্য আমি ক্লিয়ারলি এটা বোঝানোর চেষ্টা করছি। এখন কি কিছুটা হলেও বোঝা গেছে কিনা? না বুঝলে আবার বলতে হবে। বুঝেছি, কিন্তু স্যার আমার একটা প্রশ্ন স্যার এখনো থেকেই গেল। আমি যখন ডিপ্লোমা লেভেল শেষ করতেছি, মানে আমার ডিপ্লোমা সার্টিফিকেট হয়ে যাচ্ছে, সার্টিফিকেট ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তখন আমি লেভেল 6 বলতেছেন যে আপনার ম্যানেজার লেভেল, প্রফেশনাল ম্যানেজার লেভেল বলতেছেন। আমি আবার আমাকে স্যার আপনি এই মাত্র স্যার বললেন যে পাশাপাশি আমি লেভেল স্কিল লেভেল 1 2 3 যেন করে আমি 6 সমতুল্য হয়, তাহলে স্যার আমাকে দুইটা সার্টিফিকেট অর্জন করা লাগতেছে, তাই তো? ম্যান আমি এক না, দুইটা করতে পারি, মানে আমি বলছি যে কেউ যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে গেল, সঙ্গে সঙ্গে সে লেভেল 6 এর কোনো সার্টিফিকেট কিন্তু সে পাবে না, কোনোভাবেই পাবে না, যদি আলাদা স্যার আমাকে আবার ওই 1 2 করে যেতে হচ্ছে, তার মানে আমি 6 এ পাস করার পর এসে আবার স্কিল লেভেল 1 এ ভর্তি হতে হচ্ছে। অবশ্যই, কারণ লেভেলের কথা বলা আছে, কেউ লেভেল 1 না করে পরের লেভেলে করতে পারবে না। আমি যদি চাই যে না ঠিক আছে আমার বিএসসি এমএসসি ইঞ্জিনিয়ারিং করা আছে, আমি সরাসরি লেভেল 6 করব, না তা পারবো না। তাহলে স্যার আমি একজন ম্যান, আমাকে দুইটা সিঁড়িতেই মানে একই সঙ্গে হোক বা আগে পিছিয়ে হোক, আমাকে দুইটা সিঁড়িতেই আমাকে যেতে হচ্ছে, কিন্তু আমি যেতে পারি। হ্যাঁ, আমি এক সময় যে আমি বলতেছি আমি 6, স্কিল লেভেলও 6, প্রফেশনাল লেভেলও 6, কিন্তু এই যে দুইটা সিঁড়িতে আমাকে স্যার যখন আমি একই সঙ্গে হোক বা ভিন্ন সময় হোক, যখন আমি স্যার বিচরণ করতেছি সার্টিফিকেট গুলো অর্জন করার উদ্দেশ্যে, এতে আমার সময় এবং আমার এজ, আমার অর্থ, সবচাইতে বড় কথা স্যার আমার সময়টা যাচ্ছে, আমার মেধাটা যাচ্ছে, আমার টাইমটা চলে যাচ্ছে। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে
স্কিল লেভেল 6 আছে, প্রফেশনাল লেভেল কিন্তু না। প্রফেশনাল কোনো লেভেল হিসেবে ওভাবে দাঁড়ায় নাই, একমাত্র আমাদের এখানে ডিজাইন করা আছে স্কিল লেভেল, নট প্রফেশনাল লেভেল। কিন্তু কেউ যদি চাকরি করে ম্যানেজারিয়াল লেভেলে, সেই ক্ষেত্রে তার প্রফেশনালিজমের প্রশ্ন আসছে, কিন্তু সে ওইখানে প্রফেশনালিজম বলতে সেটা এমন না যে সে স্কিল লেভেল কততে চলে গেল, সেটা একটা কম্পেয়ারেবল একটা বিষয়, কিন্তু সে কিন্তু ওইভাবে স্কিল কনসিডার করে না। কিন্তু একজন বলছে যে একজন ম্যানেজার যদি হয়, তার তার যে ক্যারেক্টার গুলো থাকা উচিত, সে ভালো প্রফেশনাল ক্যারেক্টার বহন করলে অর্গানাইজেশনটা ভালো চলবে। হ্যাঁ, সুতরাং তাকে কাজ করতে গেলে প্যারালালি এগুলো করতে হয়। যেমন বললাম যে না, আমাকে জেনারেল লাইনের যে ঠিক আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং এমএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছি, এটা একটা ক্যারিয়ার নিয়ে ওই কোথাও চাকরিতে জয়েন করলে ওই রকম ওই পোস্টে জয়েন করতে গেলে ওটা একটা বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে সে সফট স্কিল সে ডেভেলপ করলো, এটাকে আমরা সফট স্কিল বলছি। যে সফট স্কিল হিসেবে তার অন্যান্য বিষয়গুলো, যে ভালো কমিউনিকেশন করতে পারে, ভালো ইংলিশে কথা বলতে পারে, ভালো আরবিক কথা বলতে পারে, অথবা তার অন্যান্য ক্যাপাসিটি আছে, সে যে কোনো জিনিস ম্যানেজ করতে পারে সুন্দর করে, সেইগুলো তার সফট স্কিল। সেই সফট স্কিল সে অর্জন করতে পারে, সেই সফট স্কিল আর টেকনিক্যাল স্কিল এক না। আবার আরেকটু যেটা বলছে যে ফাইন্যান্সিয়াল ব্যাপার, আমি দুটা কেন অর্জন করব না, দুটা অর্জন করার জন্য তো বলছে না কেউ, কেউ বলছে না। কেউ কেউ যদি সে ওই ওই জেনারেল লাইনে পড়াশোনা করে সে চাকরি করছে না, তাকে তো এখানে বাউন্ড করছে না। কিন্তু সে সে যদি মানে এই স্টাইলে আসতে চায়, ইন্ডাস্ট্রি যদি তার যে জায়গায় কম্পিটেন্ট ফিল করছে সেই রকম কোন জায়গায় আসতে চায়, যেমন বললো যে ঠিক আছে আমি একজন টিচার অর্গানাইজেশনে ইউসেফে তারা বলতেছে যে আমি একজন টিচার নেব, তার বিএসসি ইঞ্জিনিয়ার থাকবে ওই পোস্টের জন্য, কিন্তু তার সঙ্গে একই সঙ্গে আমার এই প্যাডাগজি কোর্স লেভেল 4 কমপ্লিট করা থাকতে হবে। এটা কিন্তু লেভেল 4 ওর সঙ্গে ইকুইভ্যালেন্সি করছে, স্কিল না। আবারও বলি এটা স্কিল না। এই আমি 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 একটু একটা কথা বলি স্যার। আমি হচ্ছে আপনার এই যে এই এনটিভিকিউ লেভেল 1 আর হচ্ছে 4 নিয়ে, মানে অনেকগুলো এখন কোম্পানি আছে, সরকারি অর্গানাইজেশন আছে, প্রাইভেট অর্গানাইজেশন আছে, যেখানে আমাদের হচ্ছে মানে এই এনটিভিকিউ লেভেল 1 টা মানে একেবারে বাধ্যতামূলক করে দেওয়া হয়, যে এটা না থাকলে তারা প্রমোশন ক্যাটাগরিতে যেতে পারে না। হ্যাঁ, একেবারে বাধ্যতামূলক করে যায়। এটার জন্য আসলে যে মোফাজ্জল ভাইয়া যে বললো যে সময়টা যায়, তো ভাইয়া এটা সময়টা যায় না, এটা আপনার কিন্তু একটা মানে আপনার লাইফের কিন্তু মানে উপরে উঠতে গেলে কিন্তু স্কিলটা আপনার লাগবে। না না ঠিক, আমি বলি, কথা বুঝায় বলি, সময় যায় বলতে আলাদাভাবে নিতে গেলে যায়, কিন্তু আমি বলি যে জায়গায় কম্পিটেন্সি চাইতেছে, কারণ দেশ যদি চায় যে আমি কম্পিটেন্ট হিসেবে পেতে চাই, ইন্ডাস্ট্রি যদি ফিল করে যে না আমার এই ধরনের লোকের দরকার, তারা চাইতেই পারে, তারা ওই কাজের জন্য কম্পিটেন্ট লোক চাইতেই পারে। সেই কম্পিটেন্ট লোক চাওয়ার ব্যাপারটা তার ব্যাপার। হ্যাঁ, সেই ক্ষেত্রে সে যাবে কি যাবে না সেটা তার ব্যাপার। আর একটা ব্যাপার আমি বলি, যে লোকটা যে মানুষটা করছে, মানে যেমন কথার কথা আমি বলছি যে ডিপ্লোমা করছে, তাকে কিন্তু অপরচুনিটি দিচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে আসলে সে লেভেল অন করুক, এক এক টেকনোলজির পরে একাধিক লেভেল অন করতে পারে, ফার্স্ট সেমিস্টার করতে পারে, সেকেন্ড সেমিস্টার করতে পারে, ওই যে প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা হয় সেই জায়গায় যদি সে প্রস্তুত হয়, সে জাস্ট অ্যাপ্লিকেশন করলে তাকে ওই সুযোগগুলো করে দিচ্ছে সরকারিভাবে। তো এই যে সুযোগগুলো করে দিচ্ছে সরকারি বেসরকারি সবভাবে, এখন সে যদি ওইটা অ্যাকসেপ্ট করে তাহলে সে প্যারালালি চলে যাচ্ছে, তাকে কিন্তু আলাদা ভাবতে হচ্ছে। আমি একটু জিনিস বলি একটু। হ্যাঁ, আমি যেটা মানে বুঝতে পারছি তার আলোচনাতে, যে বিষয়টা হলো যে আমাদের যেটা এনটিভিকিউএফ লেভেল 6 যেটাকে আমরা বলছি আর কি, মানে এটা বলতে টেকনিক্যালি যদি একে আমরা মানে বুঝাইতে চাই, তাহলে এটা হলো একজন ডিপ্লোমা লেভেলের একজন মানুষ, অর্থাৎ যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করছে সে হলো এনটিভি6 লেভেলটাকে মানে তাকে ট্রিট করা হচ্ছে। কিন্তু চাকরি বা জবের ক্ষেত্রে কতগুলো ব্যাপার আছে, যে সমস্ত ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন কাউকে চাকরিতে ইনভাইট করবে বা চাকরিতে তার মানে ডাকবে, তখন তারা যেমন তাদের সিস্টেম থাকতে পারে এরকম যে তার ওই পোস্টটা হচ্ছে একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং এর, তো সে বললো যে হলো বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সাথে 1 বছর বা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর ডিপ্লোমা ইন মানে যে কোনো ট্রেড বলে সেটা বললো যে তার 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ইট ডাজ মিন ইট যে 10 ইয়ার্স তার এক্সপিরিয়েন্স অ্যান্ড তার এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিপ্লোমা, এই দুইটা মিলে সেটা সে ইকুইভ্যালেন্ট বিএসসি ইঞ্জিনিয়ারকে দিয়ে ওই পোস্টটাকে সে কভার করতে পারবে। এটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন অথবা মানে হলো যে কোনো মানে হলো ইয়েতে যারা মানে হলো জব যারা মানে প্রোভাইড করবে, তাদের কাজকে এক্সিকিউট করার জন্য, পারফর্ম করার জন্য তারা তাদের একটা ক্রাইটেরিয়া ফিক্স আপ করে অ্যাকর্ডিং টু আমাদের জেনারেল এবং টেকনিক্যাল এই এডুকেশনের কম্বিনেশনে আর কি। কেউ সরাসরি বলতে পারে যে উইদাউট বিএসসি ইঞ্জিনিয়ারিং আমি নেবো না, বাট তার মানে একটাই চাহিদা যে তাকে মাস্ট বি বিএসসি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর মানে আদার দেন যে কোনো ট্রেডে আছে। কিছু অর্গানাইজেশন আছে তারা বলতেছে যে না, হয় তাকে থাকতে হবে যে গ্রাজুয়েশন বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল বা আদার ট্রেড, পাশাপাশি যদি না থাকে অর ইকুইভ্যালেন্ট টু এইটা আর কি। তার মানে কি যে বিষয়টাকে ইকুইভ্যালেন্ট করা হচ্ছে, অর্থাৎ একটাকে আর একটা পাশাপাশি দেওয়া হচ্ছে যাতে এই লেভেলের লোকগুলো ওই লেভেলেও যে কাজ করতে পারে আর কি, এবং তাদেরকে ওই ফ্যাসিলিটিটা ড্র করা হচ্ছে। ঠিক একই রকম ভাবে যে মিড লেভেল ম্যানেজার হিসেবে ডিপ্লোমাদেরকে বলা হচ্ছে তারা, কিন্তু এখানে কিন্তু যে পোস্টটা সেটা 100% টেকনিক্যাল একটা পোস্টে বলা হচ্ছে। আবার এই মিড লেভেল ম্যানেজার তার টেকনিক্যালের বাইরেও হতে পারে, সেটা যে কোনো একই অর্গানাইজেশন হতে পারে। যেমন আমি বলি যে একটা উদাহরণ দিলাম যে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনের 10টা ডিপার্টমেন্ট আছে। 10টা ডিপার্টমেন্টের ভিতরে আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা, রাজস্ব ডিপার্টমেন্ট একটা, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা, কনজারভেন্সি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট। ওই ডিপার্টমেন্ট গুলোর ক্ষেত্রে ওই দেখা যাবে যে একই গ্রেডের পিপুলকে তারা নিচ্ছে, কিন্তু এক একজনের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে এক একভাবে সেট করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তাকে মিনিমাম কোয়ালিফিকেশন যে ডিপ্লোমা, যদি তাকে সার্ভিস ইঞ্জিনিয়ার আসতে হয় ইঞ্জিনিয়ার গেলে পরে গ্রাজুয়েশনে থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ইকুইভ্যালেন্ট। এইভাবে যে বিষয়টা মনে হয় যে ইয়েটা যে ওটার সাথে আমাদের আমাদের পড়ার যে লেভেলটা আমরা যেটা পড়তেছিলাম গতকালকে যেটা আমরা পড়লাম আর কি, বেসিক্যালি যে আমাদের প্র্যাকটিস ইন প্রফেশন প্র্যাকটিস ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, ওইটা আর এইটা মানে এনটিভিউ লেভেলের সাথে এটার সাথে এটা রিলেট করে না। এটা হইতেছে যে আমার মানে আমি যে প্রফেশনে থাকবো আমার সেই স্কিলটাকে আমি ডেভেলপ করতেছি, প্রফেশনাল ডেভেলপ করতেছি। তার জন্য আমার হায়ার স্টাডিজের প্রয়োজন, হায়ার স্টাডিজ করতে হবে। হায়ার স্টাডিজ ইজ নট অনলি ওয়ান ক্রাইটেরিয়া, এর পাশাপাশি আরো হচ্ছে আমাকে হ্যাঁ মানে আমার মেন্টরিং করার ক্ষমতা থাকতে হবে, আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকতে হবে, আমার মানে সিচুয়েশনকে ট্যাকেল করার ক্ষমতা থাকতে হবে। তার ভিতরে আমার আবার আরো কিছু থাকতে হবে যে আমার অ্যাপিয়ারেন্স কি হবে। আমি কত একটা জিনিস বলি যে একটা সময় বলা হয়তো যে কোনো ব্যক্তি হয়তো মানে জবের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে গেছে, যদি তার নাকের ভিতর থেকে একটা লোম বেরোয় তাহলে বলবে যে সে মানে স্মার্ট না। সিম্পল একটা বিষয়, বা তার জুতায় কালি করা নাই, অথবা তার জামার ভাঁজটা ঠিক মতো হচ্ছে না। তার মানে কি সবগুলো বিষয় দেখা হয়, এগুলোই হচ্ছে তার স্পেশালিটি বা এগুলো হচ্ছে তার প্রফেশনালিজমের অনেকগুলো সিস্টেম আর কি। সবকিছু মিলায় হলো প্রফেশনালিজম। তার ভিতরে প্রায় 10টা বা 12টা ক্রাইটেরিয়া আমাদেরকে বলা হচ্ছে। মনে হয় বিষয়টা এরকম নাকি স্যার, নাকি আমিও ভুল বলতেছি? না, একদম ঠিক, একদম ঠিক। এবং আরো আরেকটু বোঝায়, আরেকটু ক্লিয়ার করি যে এটা হলো কি অন্যান্য দেশে স্কিল গুলোকে ওভাবে ফিট করছে এবং অনেকগুলো লেভেল করে ফেলছে। আর আমাদের ওই ট্রেডিশনাল আর সিবিটি সিস্টেম দুটা আলাদা বিষয়। ওই যে ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে সিবিটি কে মার্জ করানোর জন্য বেশ কিছু চিন্তা ভাবনা চলছে। কারণ দেখা গেছে আমি যদি কম্পিটেন্ট লোক তৈরি করতে চাই, তাহলে এই যে বললাম যে কম্পিটেন্সির যে সংজ্ঞা, হ্যাঁ, তার স্কিল, তার নলেজ, তার অ্যাটিটিউড, হ্যাঁ, এটা মেজারেবল হবে, অ্যাডজাস্টেবল হতে হবে, এবং এট দ্য সেম টাইম সে ইন্ডাস্ট্রি ডিমান্ডের সঙ্গে হ্যাঁ মার্জ হতে হবে। এবং শুধু তা না, তাকে কিন্তু প্রতিনিয়ত ডেভেলপ করতে হবে লেটেস্ট অ্যাক্টিভিটিসের সাথে। এনিওয়ে, আমরা আস্তে আস্তে আরো আমাদের আশা করি কনসেপশন গুলো ক্লিয়ার হবে। যাই হোক, কিছু ধারণা আসছে, আমরা সামনে যাই যে চুজিং প্রোভাইডার এন্ড কস্ট কতদিনে বলছে। একইভাবে আমরা এখনো দেখবো নিশ্চয়ই যে কোর্সটা যদি আমি করতে যাইবো তাহলে আমার প্রোভাইডার কে হবে, সে টাকা আসলে সেই টাকা বহন কে করবে, আমি ব্যক্তিগত করব না বার্সার হিসেবে তার স্টাইপেন্ড হিসেবে আমি জিনিসগুলো পেতে পারি, ইত্যাদি বিষয় নিয়ে গতদিন আলোচনা করা হয়েছে। প্রফেশনাল ডেভেলপমেন্ট ইন স্পেসিফিক এরিয়া অফ প্র্যাকটিস, হ্যাঁ, যেখানে যে লাইনে প্র্যাকটিস করি সেটা নিয়ে কথা বলা হয়েছে। তারপরে ইন্টারনাল ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা বলছে। ইনহাউস ট্রেনিং হতে পারে, বাইরে যে ট্রেনিং নেওয়া লাগতে পারে। ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের কথা আসছে, কনফারেন্সের বিষয় আসছে, সেমিনারের বিষয় আসছে, ওয়ার্কশপের বিষয় আছে। এইসব জায়গায় যোগদান করলে অবশ্যই তার প্রফেশনাল স্কিল বাড়ে। সেই জায়গাটা আমরা দেখেছি। নেটওয়ার্কিং উইথ ইন্টারনাল এক্সটার্নাল
কলিগ, এবং এই যে যত ধরনের নেটওয়ার্ক আমি বাড়াতে পারবো সেখানে আমার অপরচুনিটি বাড়ে। সেটা আমার ইন্টারনাল অ্যাসোসিয়েশন হতে পারে, আমার এক্সটার্নাল অর্গানাইজেশনাল অ্যাসোসিয়েশন হতে পারে, আরো অনেক ধরনের অর্গানাইজেশন হতে পারে। সেগুলো নিয়ে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন ওয়ার্ক প্লেস। অবশ্যই ওয়ার্ক প্লেসে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এখন এই যে ইন্টারনেট। উইদাউট ইন্টারনেট এখন দেখি অনেক কিছুই সুন্দরভাবে কাজ করা যাচ্ছে না, এবং এই যে কোভিড সিচুয়েশন থেকে আরম্ভ করে এইটার গুরুত্ব আরো বেড়ে গেছে। তো আমরা এগুলো নিয়ে মোটামুটি কথা বলেছি। আমরা বিগত দিনের কথা যা হোক ভালোই আলোচনা হয়েছে, সবাই কম বেশি ফিল করেছে। আমরা আজকের ক্লাস করার পরে আরো বেশি পরিষ্কার হব আশা করি। আমাদের টুডেস লার্নিং আউটকামটা মেইনলি এখানে রেখেছি ওই পয়েন্টের রেসপেক্টে, যেমন মেইনটেইন টেকনিক্যাল কম্পিটেন্সি, তারপরে লিখেছে অ্যাসেস ওন টেকনিক্যাল স্কিলস, নিজের কি স্কিল আছে সেটা আমাকে অ্যাসেস করতে হবে, নাহলে আমি ফার্দার কোর্স কিভাবে করব। ডিটারমাইন পার্সোনাল ট্রেনিং ফর টেকনিক্যাল কম্পিটেন্সি, এবং আমাকে বের করতে হবে যে আমার কি দরকার, মানে কোন ধরনের টেকনিক্যাল কম্পিটেন্সি আমার নিতে হবে, অর্থাৎ আমার কি গ্যাপ আছে সেটা আমি ডিটারমাইন করতে পারলেই তেন আমি সেই কাজগুলো করতে পারবো। তাহলে আমি এই জিনিসগুলো দেখার সঙ্গে সঙ্গে দেখি মেইনটেইন টেকনিক্যাল কম্পিটেন্সির কথা বলছে। তারা প্রথমে বলছে যে আমাদের যে টিভেট অর্গানাইজেশন এগুলো কিন্তু একটা ডায়নামিক ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে। ডায়নামিক বলার পিছনে একটা রিজন নিশ্চয়ই আমরা বলছি যে প্রতিনিয়তই সবকিছু আপডেটেড হচ্ছে। তাহলে এই আপডেটের সঙ্গে আমাকে কোপ আপ হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ওর সঙ্গে তাল মিলায় চলতে পারবো না। এবং সেই ক্ষেত্রে বলছে যে টেকনোলজি ইজ চেঞ্জিং এভরি day, and with that the demand of learning new technology is also increased day by day. তাহলে টেকনোলজি যদি ডে বাই ডে রাইজ করে, ইনক্রিজ করে, তাহলে তার সঙ্গে আমাদেরও লার্নিং ডিমান্ডও, আমার নিউ টেকনোলজি লার্নিং ডিমান্ড আমার বেড়ে যাচ্ছে। সেই কথাটা বলছে। ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ আর ডিমান্ডিং স্কিলড ম্যান ফর কম্পিটেন্ট ইন ইউজিং আপডেটেড টেকনোলজি। তাহলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বলছে যে আমি যে লোকগুলোকে নেব সে তারা জানি আপডেটেড হয়। এবং আপডেটেড কারা করবে? অবশ্যই প্রতিষ্ঠানে যারা দিচ্ছে তারা যদি আপডেটেড না হয় তাহলে স্টুডেন্ট আপডেট হবে কিভাবে? সো তাদেরকে আপডেটেড করতে গেলে ইন্ডাস্ট্রি ডিমান্ডের সঙ্গে তাল মিলায় চলতে হবে, এবং লেটেস্ট মেশিনারিজ কোনগুলো আসছে খোঁজ খবর রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে কিভাবে তাদের সাহায্য নেওয়া যায়, তাদেরকে মাধ্যমে আমরা ট্রেনিং পেতে পারি। এখানে তিনটা বিষয় আমরা এখানে মেনশন করেছি। যেমন একটা বলছে আইএসসি, আগেও বলেছি যে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, সে আমাকে কিভাবে হেল্প করতে পারে। প্রথম কথাই তো হচ্ছে যে আইএসসি গঠিত হয়েছে কিভাবে? আইএসসি গঠিত হয়েছে সমস্ত ইন্ডাস্ট্রি থেকেই ওই ধরনের এক্সপার্ট গুলো নিয়ে আমরা একটা কমিটি করছি। সমস্ত ইন্ডাস্ট্রি বলতে বোঝাচ্ছে এগুলো কিন্তু সেক্টর ওয়াইজ ভাগ করেছে। যেমন আইটি সেক্টরে যদি বলি তাহলে একরকম, যে ওই যত আইটি ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি যেসব মানুষগুলো লিড দেয় তাদেরকে নিয়ে একটা কমিটি গঠিত হয়েছে, যেটা ইন্ডাস্ট্রি কাউন্সিলে ওই আইএসসি হিসেবে গঠিত আছে। তারা কি করতেছে? আইএসসি না, এরকম 13টা কথা আমরা বলেছি যে 13টা এরকম আইএসসি আছে এখনো পর্যন্ত। কারা গঠন করে সেটা আমরা বলেছি যে এখন বর্তমানে এনএসডিএ এই আইএসসি গুলো গঠন করতে সাহায্য করে, তাদের হেল্প করে। আইএসসি গুলো কি করতে পারে? ওই ইন্ডাস্ট্রিতে কি ধরনের ম্যান পাওয়ার দরকার, এখন লেটেস্ট কি ধরনের টেকনোলজি গুলো চলছে, এবং ওই যে স্ট্যান্ডার্ড গুলো তৈরি হচ্ছে সেই সব জায়গায় তারা ভূমিকা রাখছে, ইন্ডাস্ট্রি রাখছে, এবং তার পাশাপাশি এই আইএসসির মেম্বারও রাখতেছে। তাহলে আইএসসিরা কিন্তু হেল্প করতে পারে যে এই ধরনের ম্যান পাওয়ার আমার লাগবে, এই অর্গানাইজেশন গুলো ইনস্টিটিউট গুলোকে বলছে, কারণ ইনস্টিটিউট আর ইন্ডাস্ট্রি কিন্তু একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে না কাজ করলে উভয়ের মানে ইয়াগুলোকে ডিমান্ড গুলোকে ফুলফিল করতে পারবেন, এটা একটা ব্যাপার। সুতরাং আইএসসি আমাদেরকে হেল্প করতে পারে কোন ধরনের লোকবল লাগবে কোন ইন্ডাস্ট্রিতে। একই সঙ্গে বলছে এখন কিন্তু রিজিওনাল কোঅর্ডিনেটর রয়ে গেছে। এই রিজিওনাল কোঅর্ডিনেটরটা কিন্তু আজকে নতুন, আমরা মোটামুটি আলোচনার মধ্যে নতুন এনেছি। রিজিওনাল অফিস কিন্তু হয়েছে 5টা ডিভিশন, আমাদের কয়টা? 6টা না 5টা ডিভিশন। তো যদি আমাদের ইতিমধ্যে 5টা ডিভিশনে 5টা রিজিওনাল অফিস তৈরি করা হয়েছে। বেসিক্যালি যেই সব টেকনিক্যাল প্রতিষ্ঠান আছে
এবং বিশেষ করে টিএসসি এবং পলিটেকনিকের পাশে এই রিজিওনাল অফিসটা আছে এবং বেশ কিছু জায়গায় পলিটেকনিকের প্রিন্সিপাল বা টিটিসি প্রিন্সিপাল সাময়িকভাবে এই রিজিওনাল কোঅর্ডিনেটরের কাজ করে। তার কাজ কি, ওই রিজিয়নে কি কি ইন্ডাস্ট্রি আছে, কারণ ওই রিজিয়নে ওই যেসব ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতে কি ধরনের লোকবলের দরকার, তারা লেটেস্ট মেশিনারি গুলো ব্যবহার করছে, ওরা কিন্তু আমাকে কোঅর্ডিনেট করতে পারে। এই ইনস্টিটিউটের সঙ্গে এই কোঅর্ডিনেশনটা এই রিজিওনাল কোঅর্ডিনেটরের মাধ্যমেও ঘটবে। হ্যাঁ, আইএসসিও যেমন একটা ব্যাপারে ওইরকম হেল্প করবে বা তারাও তাদের একটা দায়িত্ব আছে, তেমনি ভাবে রিজিওনাল কোঅর্ডিনেটর কি করছে তার রিজিয়নে কি হচ্ছে। আইএসসি কিন্তু সেন্ট্রালি গঠিত হচ্ছে, সব মানে ওই টাইপের ইন্ডাস্ট্রির লোকগুলোকে নিয়ে ওয়ার্ক করছে এবং তারা কোর্স থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় কোঅপারেশন করতেছে। কিন্তু রিজিওনাল কোঅর্ডিনেটর কিন্তু ওই রিজিয়নে কোন কোন ইনস্টিটিউট আছে, কোন কোন ইন্ডাস্ট্রি গুলো আছে এবং সেই সব ইন্ডাস্ট্রিতে কি ধরনের ম্যান পাওয়ার দরকার, কি ধরনের নতুন টেকনোলজি আসছে, তারা কিন্তু আমাদের যে টিচার গুলোকে ওই ইন্ডাস্ট্রিতে নিয়ে ট্রেনিং প্রোভাইড করতে পারে। হ্যাঁ, শিরিন খাদিজা বলো। শিরিন খাদিজা কিছু বলবে নাকি? না, রেইজ হ্যান্ড করছে, যাই হোক। আর ওই যে আজকে একটু লেট করে ঢুকতে পারলাম, সমস্যা ছিল। অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, তারপরে যেটা আসছে যে স্টাফ অফ রিজিওনাল অফিস, ওই রিজিওনাল কোঅর্ডিনেটর তো কোঅর্ডিনেট করবে ইন্ডাস্ট্রিতে এবং তার ওই রিজিওনাল অফিসে আরো কিছু স্টাফ আছে, তারা সবাই মিলে এই কোঅর্ডিনেটটা করে যে হ্যাঁ, কেউ কোনো প্রতিষ্ঠানের টিচাররা যদি এই জানতে চায় যে আমার এই স্কিল গ্যাপ আছে বা আমি আপডেটেড হতে চাই, তখন তারা ওই লোকালয়ে যেসব ইন্ডাস্ট্রি গুলো আছে তার সঙ্গে কমিউনিকেট করে দেওয়ার জন্য যত পেপার ওয়ার্ক থেকে আরম্ভ করে অন্যান্য ওয়ার্ক আছে সেগুলো, হ্যাঁ, সেগুলোকে তারা মানে যেভাবে কাজ করা যায় সেইভাবে সহযোগিতা করে। এই হলো তিনজন ব্যক্তি বা তিনটা গ্রুপের কথা আমি বললাম, যাদের সহযোগিতা নিয়ে আমরা এই মেনটেন করতে পারি আমাদের টেকনিক্যাল কম্পিটেন্সি, যেগুলো আমার ঘাটতি আছে সেগুলো ফিল আপের জন্য। এরপরে যেটা আমরা বলছি যে আইডেন্টিফাই রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ওন টেকনিক্যাল এরিয়া। তাহলে আমি যেহেতু চাচ্ছি যে আমার টেকনিক্যাল স্কিল এনহ্যান্স করতে অথবা মেনটেন করতে, তাহলে আমি যে সাইডে জব করছি, যে টেকনিক্যাল এরিয়ায় আমি ওয়ার্ক করছি, সেই টেকনিক্যাল এরিয়ায় আমার কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আছে, সেটাকে যদি আমি দেখতে পারি, সেই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কি কি স্কিল চাচ্ছে, কি কি নলেজ চাচ্ছে, হ্যাঁ, কি কি অ্যাটিটিউড আছে, সেইটা আমি ওইখান থেকে বের করব। তো সেই জন্য বলছে টু ডেভেলপ ওন টেকনিক্যাল স্কিলস এন্ড কম্পিটেন্সি টু দ্য স্ট্যান্ডার্ড লেভেল, ইট ইজ ইম্পর্টেন্ট অ্যাট দ্য বিগিনিং to identify the competency standard document for the related trade area. So it is important for a TVET teacher and trainer first to access the relevant competency standard for his own technical field. এখন আমি কিন্তু অলরেডি জানি লেভেল 1 থেকে লেভেল 6 অনেকগুলো স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে। আমি আমার কথার কথা, আমি যদি ইলেকট্রিক্যাল ফিল্ডের কথা ভাবতে চাই, হ্যাঁ, আমি যদি আইটি ফিল্ডের কথা জানতে চাই, আমি এই ফিল্ডে ওয়ার্ক করছি, তাহলে আমার কি কি স্কিল থাকা উচিত, তাহলে ফার্স্ট আমাকে খুঁজে বের করতে হবে ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমি কোথায় খুঁজবো, কোথায় পাবো? বলছে যে এনএসডিএ যে ওয়েবসাইট আছে, এখানে গেলেও আমরা এই স্ট্যান্ডার্ড গুলোর ডকুমেন্ট গুলো পাবো। বিটিভির যে ওয়েবসাইট আছে সেখানে গেলেও পাবো, আইওএল এর যে ওয়েবসাইট আছে সেখানে গেলেও পাবো, টিএসসি, টিটিসি, হ্যাঁ, এইগুলোর ওয়েবসাইটেও কিন্তু আমাদের এই যতগুলো স্ট্যান্ডার্ড এ পর্যন্ত ডেভেলপ হয়েছে, সেটা হতে পারে কোনোটা লেভেল 1, লেভেল 2, কোনোটা লেভেল আপ টু লেভেল 4, হ্যাঁ, এই পর্যন্ত হয়েছে, কেউ লেভেল 5, 6, ব্যাপারটা এখন আমি জানি না, এই পর্যন্ত বেশিরভাগ হয়ে গেছে। এই জায়গাটায় আমি যে ফিল্ডে ওয়ার্ক করি, আমার এখন লেভেল কোন জায়গায় আছে, আমি যদি প্রথম আমি বলেছি যে স্কিল লেভেল যদি খোঁজ করি, প্রথমে দেখতে আমি লেভেল 1 আমি করতে চাইলে, তাহলে লেভেল 1 এ আমার অবস্থানটা কি, তাহলে ওই লেভেল 1 এর আগে একটা সিএস আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমি আগে ওইটাকে দেখবো, হ্যাঁ, ওই সিলেবাসের মধ্যে কি কি স্কিল, কি কি নলেজ চেয়েছে, সেগুলো আমার আছে কিনা, হ্যাঁ, তাহলে আইডেন্টিফাই করব কিভাবে, সেটা কিন্তু আমরা বুঝে ফেলছি। তাহলে ওই ওয়েবসাইটে যে আমাকে খুঁজে বের করতে হবে, সেটা লেভেল 1 হোক, লেভেল 2 হোক,
যেটা যেটা আমি যতদূর আগাতে চাই। এরপরে বলছে অ্যাসেস ওন টেকনিক্যাল স্কিল। তাহলে আমি যদি পেয়ে যাই স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, তাহলে সেই স্ট্যান্ডার্ড ডকুমেন্টের থেকে এখন আমাকে অ্যাসেস করতে হবে যে আমার স্কিল লেভেল কি অবস্থা আছে, ওরা কি চায়, আমার কি আছে। After assessing the relevant competency standard document at desired level, now it is required for the TVET teacher trainer to plan his self-assessment in respect to the competency standard. This self-assessment will be helpful for the teacher trainer to identify his her skill and or knowledge gap. Based on the feedback received from the assessment, she or he can then plan and ensure technical skill development. তাহলে আমরা বুঝেছি যে আমরা যদি সেই স্ট্যান্ডার্ডটা পাই, দেন এই স্ট্যান্ডার্ডটা দ্বারা যদি নিজেকে আমি অ্যাসেস করি, নিজে যদি খুঁজে বের করতে চেষ্টা করি যে আচ্ছা ওইখানে এটা আছে, আমার কি নলেজ আছে, আচ্ছা দেখি আমি এগুলো পারি কিনা, আমার কোনটা কোনটা পারি নিজেই বুঝবো, আর কোনটা কোনটা জানি না বা কোনটা কোনটা নতুন ঢুকছে, তাহলে সেটা আমার ওখান থেকে ফাইন্ড আউট হবে, সেইখানে আমার অ্যাসেস করার একটা বিষয়। এই জন্য এরপরে যে কথা বলছে প্ল্যান এন্ড কন্ডাক্ট সেলফ অ্যাসেসমেন্ট, ওই সেলফ অ্যাসেসমেন্টটা কিভাবে করব, সে বলছে 4টা স্টেপে আমি করব। আইডেন্টিফাই ওন স্কিলস এন্ড নলেজ রিলেটিং টু ট্রেড অকুপেশন। আমি যে অকুপেশনে আমি ওয়ার্ক করছি বা যে ট্রেডে আমি ওয়ার্ক করছি সেখানে আমি আইডেন্টিফাই করতে পারি আমার স্কিল এবং নলেজ কি আছে। দেন আমি অ্যাসেস কারেন্ট স্কিল এন্ড নলেজ এগেইনস্ট দ্য চেকলিস্ট অফ রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এবং আমি কি করি, আমি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আছে সেটার যে চেকলিস্ট আছে সেই চেকলিস্ট অনুযায়ী আমি কম্পেয়ার করব যে আচ্ছা কারেন্ট স্কিল এবং নলেজ কোনটা এখন দরকার এই স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমার কি আছে কিনা সেগুলো সব। যদি থাকে ওয়েল এন্ড গুড, যদি না থাকে তাহলে আমি বুঝতে পারবো যে কি নাই। ডিসকাস রেজাল্ট অফ সেলফ অ্যাসেসমেন্ট উইথ সুপারভাইজার এন্ড প্রিন্সিপাল। আমার যদি এখন মনে করি যে না আমি ওই স্কিলের জায়গায় আমার এই জিনিসটা ঘাটতি আছে, তাহলে আমি এই জায়গাটা ইমপ্রুভ করতে চাই, তাহলে ইমপ্রুভ করতে গেলে অবশ্যই আমার সুপারভাইজার বা প্রিন্সিপালের সঙ্গে আমার এই রেজাল্ট নিয়ে ডিসকাস করতে হবে যে আমি এই ক্লাসগুলো করাইতে গেলে এখন সিলেবাসে নতুন জিনিস আসছে, আমার এইটা জানা আছে এটা জানা নাই, সো আমি এইটাকে আমার ডেভেলপ করতে হবে। এই প্রতিনিয়ত কিন্তু ওই আপডেট হচ্ছে সিলেবাস, এবং টিচাররা কিন্তু সেই পুরানো জায়গায় রয়ে গেছে, তখন তাকে নতুন সিলেবাসের সঙ্গে অ্যাডাপ্ট হতে গেলে নিশ্চয়ই সে ওই জায়গাটা ওই যে জায়গায় তার ঘাটতি আছে শুধু সেইটুকু সে ফিল আপ করলে চলে। আমি দেখেছি প্রতিনিয়ত এই জিনিসগুলো আছে এবং আমরাও এইভাবে ডেভেলপ করাই টিচারকে। ফোর্থ যে স্টেজ সেটা বলছে আইডেন্টিফাই ফার্দার স্কিলস নলেজ ডেভেলপমেন্ট নিডস। সো আমরা এরপরে ডিসকাস করার পরে আমরা সেই অনুযায়ী সামনে ফার্দার স্কিল এবং নলেজ ডেভেলপমেন্ট নিডস আমরা আইডেন্টিফাই করে ফেললাম। আমরা দেন কি করব সেটা পরের প্রশ্ন। প্ল্যান আগে রেডি করি, প্ল্যান রেডি করে তারপর আরো প্রসেস আছে। তো এখানে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট করার যদি 4টা প্রসেস হয়, আইডেন্টিফাই করতে হবে নিজের স্কিল এন্ড নলেজ, তারপরে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি কারেন্ট স্কিল এবং নলেজ আমার ওর সঙ্গে কম্পেয়ার করব। তারপরে আমি যদি ল্যাব গ্যাপস পাই তো সেটা আমি সুপারভাইজার বা প্রিন্সিপালের সঙ্গে ডিসকাস করবো। দেন প্রিন্সিপাল বা সুপারভাইজার এগ্রি হয়, তখন আমি কিন্তু ওই প্ল্যানের মধ্যে এটা ইনকর্পোরেট করে আমি আমার কাজগুলো করব। সো সেলফ অ্যাসেসমেন্টের 4টা স্টেপ কি কি জানলাম। এরপরে 67 পেজে আপডেটিং স্কিল এন্ড নলেজ। এবার আসছে আপডেটিং করা। আমি ফাইন্ড আউট করেছি, অ্যাসেস করেছি, সুতরাং আপডেট করব। আপডেটিং মিনস টু সাপোর্ট সামথিং লাইক এ ফাউন্ডেশন। তার মানে আমি এখানে একটু ভুল বলেছি, আপডেট না, আন্ডারপিনিং স্কিল এন্ড নলেজ। আন্ডারপিনিং স্কিল এন্ড নলেজ বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আন্ডারপিনিং মিনস বলছে যে আমাদের যে ফাউন্ডেশনের জন্য যেটুকু দরকার, যদি আমাদের বইতে বিলো অফ ফাউন্ডেশন বলছে, আমি বুঝি যে ফাউন্ডেশন হতে যে কাজের জন্য আমরা একটু ক্লিয়ার করি, ইট ইজ কমনলি ইউজ টু ডিসক্রাইব এনি নলেজ অর স্কিলস দ্যাট আর foundation or the most simply required for a specific job or task. তাহলে আমি একটা নির্দিষ্ট কাজের জন্য যেইটুকু নলেজ যেইটুকু স্কিল না হলে ওই কাজটা সম্পাদন করতে পারবো না, সেই পরিমাণের স্কিল বা নলেজটাকে আমরা বলছি আন্ডারপিনিং নলেজ। দ্যাট ইজ এটা মাস্ট নো নলেজ। তাহলে
আমার ওই জ্ঞানটা থাকতেই হবে, আদারওয়াইজ আমি ওই কাজটা করতে পারবো না। আমরা একটা এক্সাম্পলে যেতে চাই, হ্যাঁ, যে এখানে জবের ক্ষেত্রে আর ইয়ার ক্ষেত্রে সেই এক্সাম্পল এখানে বলছে যে ধরে নেই যে আমরা একটা গার্ডেন তৈরি করবো, একটা বাগান তৈরি করতে চাই। একটা ফুলের বাগান তৈরি করতে যদি চাই, তার জন্য কি কি ইকুইপমেন্ট আমার দরকার, আমি যে সেই বাগান তৈরি করতে আমার ইকুইপমেন্ট ছাড়া আমি স্কিল শো করতে পারবো না। তাহলে সেই জায়গাটা আমার কি লাগবে, কি ধরনের ইকুইপমেন্ট লাগবে। তো সেই জায়গায় আন্ডারপিনিং স্কিল এবং নলেজের একটা ধারণা দেওয়া হয়েছে, যে আন্ডারপিনিং নলেজ এবং আন্ডারপিনিং নলেজের মধ্যে বলছে যে কি টাইপস অফ স্পেডস, আমরা যে কোদাল ব্যবহার করছি ওই মাটি খোঁড়ার জন্য বাগান করতে গেলে, তাহলে আমার টাইপস কত ধরনের যে এই কোদাল আছে সেটা যদি আমরা জানতে পারি। কোদালের কিন্তু বিভিন্ন শেপের কোদাল আছে, আমরা তো নর্মালি জানি একটা ফ্ল্যাট কোদালের কথা জানি, কিন্তু তারপরে আমাকে এইখানে পরিষ্কার একটা মোটামুটি ধারণা থাকতে হবে যে কত ধরনের কোদাল আছে। টাইপস অফ গার্ডেন ফর্কস, যে বিভিন্ন রকমের ফর্কস ব্যবহার করি, ওই যে মাটি খোঁচায় না, খোঁচানোর জন্য বিভিন্ন ফর্কস আছে, সেটা কত টাইপসের, সেটা আমার মিনিমাম জ্ঞান আমার থাকতে হবে। এন্ড ফাইনালি যেটা বলছে সেফ হ্যান্ডেলিং অফ স্পেডস এন্ড গার্ডেন ফর্কস। তাহলে এই যে দুটো জিনিস, একটা কোদাল এবং ফর্কস, সেটা টাইপস কতগুলো সেটা যদি আমি জানি এবং সেটাকে সেফলি কিভাবে ব্যবহার করতে হয় তা যদি জানি, হ্যাঁ, এই থিওরিটিক্যাল নলেজ যদি আমার থাকে, তাহলে আমি বলবো এইটা আমার ওই গার্ডেন তৈরি করার ক্ষেত্রে আমার যে যন্ত্রপাতি দরকার তার একটা মানে মিনিমাম জ্ঞান আমার আছে বলতে পারবো। সিমিলারলি আন্ডারপিনিং স্কিল ওই কাজের জন্য চুজিং দ্য রাইট স্পেড ফর দ্য জব। তাহলে আমি যে ধরনের বাগান করব সেই ধরনের জন্য ঠিক যে ধরনের কোদাল যে সময় দরকার সেটা আমি চুজ করতে পারি কিনা, তা নাহলে তো আমি সেইভাবে সুন্দরভাবে কাজ করতে পারবো না। সেইভাবে ফর্ক, গার্ডেন ফর্ক যদি আমি না সিলেক্ট করতে পারি, আমি টাইপ জানি, তাহলে সিলেক্ট করতে হতে হবে এবং সেটাই আমি ব্যবহার করার বিষয়টা থাকতে হবে। হ্যান্ডেলিং দ্য ইকুইপমেন্ট সেফলি, এবং কিভাবে সেফলি এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে হয় এইটুকু যদি জানি, তাহলে আমাকে বলবো যে আমার এই বাগান করার ক্ষেত্রে যে ইকুইপমেন্টসের দরকার সেটা, হ্যাঁ, আমি প্রাথমিক ধারণা আমার নলেজ আমার আছে। আমার মনে হয় বোঝা গেছে এখন এইটা থেকে যে আন্ডারপিনিং নলেজ বলতে বোঝাচ্ছে একটা জব সম্পন্ন করতে যে জ্ঞানটা অবশ্যই দরকার, যেহেতু জ্ঞান না থাকলে, যেহেতু স্কিল না থাকলে কাজটা করা যাবে না, সেটাকে আমরা বলছি আন্ডারপিনিং স্কিল অথবা আন্ডারপিনিং নলেজ। মাস্ট নো অথবা মানে যেটা অবশ্যই দরকার। ফাইনালি এখানে পরে আসছে আইডেন্টিফাইং স্কিল গ্যাপ। এবার স্কিল গ্যাপ, যেহেতু আমি স্কিল নিয়ে কথা বলছি, আগেরটা নলেজ গ্যাপ এবং স্কিল গ্যাপ দুটো একই বিষয়। Skill gap ta ki? As part of self-assessment, it is very important to find out the skills gap according to the competency standard. তাহলে competency standard আমরা যে self assessment করেছি, competency standard অনুযায়ী কিন্তু আমি খুঁজে পাবো যে আমার কি গ্যাপ আছে। One can easily compare his existence, competency and required competence. তাহলে আমার বর্তমানে কি কম্পিটেন্সি আছে ওই কাজের এবং কি রিকোয়ার্ড, কি প্রয়োজন আছে মানে ওই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ড, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড। তাহলে এই যে দুটার মধ্যে যে গ্যাপ, সেটাই আমাকে বলছে রিকোয়ার্ড আন্ডারপিনিং স্কিলস ক্যান বি ফাউন্ড আউট উইথ ইচ ইউনিট অফ কম্পিটেন্সি, ফ্রম হোয়ার এ টিভেট টিচার ট্রেনার ক্যান ইজিলি ফাইন্ড আউট হিজ স্কিল গ্যাপ অ্যান্ড প্ল্যান টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। Required skill is a vital part of unit of competency, from where we can find out the skills necessary for that particular task. মানে ওই সুনির্দিষ্ট কাজ করার জন্য ওই ইউনিট অফ কম্পিটেন্সির রেসপেক্টে আমরা খুঁজে বের করতে পারি ইজিলি, হ্যাঁ, যে আমাদের কোথায় গ্যাপ আছে, আমরা কি জানি আর কি জানতে হবে, সেই অনুযায়ী আমার গ্যাপটা আমি ফাইন্ড আউট করতে পারি। তাহলে স্কিল গ্যাপ যেরকম পাওয়া যায়, সিমিলারলি স্কিল নলেজ আমি পাবো ওই দুটার কম্পেয়ার করে। রিকোয়ার্ড আন্ডারপিনিং নলেজ আমি পেয়ে যাচ্ছি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড থেকে এবং আমার অ্যাসেসমেন্ট থেকে। এরপর বলছে ডেভেলপ পার্সোনাল ট্রেনিং প্ল্যান ফর টেকনিক্যাল কম্পিটেন্সি। তাহলে আমাকে নিশ্চয়ই এখন তাহলে আমার এই প্ল্যান তৈরি করতে হবে যে আমার টেকনিক্যাল কম্পিটেন্সি রেসপেক্টে
তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আফটার আইডেন্টিফাইং দ্য স্কিল এন্ড নলেজ গ্যাপ, the TPET teacher and trainer needs to develop a technical competency development planner. This planner will include all the detail about the additional skills or competencies to be acquired. When preparing the technical competency development plan, a TPET teacher trainer needs to consult her institutional principal supervisor on some of issues listed for the plan to be realistic and achievable. তাহলে মজার ব্যাপার যে আমি যে খালি তৈরি করলেই হবে না, তৈরি করার পরে কিন্তু আমাকে সুপারভাইজার বা প্রিন্সিপালের সঙ্গে আলাপ করে যদি তারা আমার মতের সঙ্গে এগ্রি করে, দেন ইট উইল বি রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাচিভেবল। তারা আমার সঙ্গে যদি একমত না হয় তাহলে কিন্তু আমার সেই গোলটা স্মার্ট গোল হলো না। স্মার্ট গোলের অনেকগুলো টার্মের মধ্যে এই যে দুটা রিয়েলিস্টিক হওয়া এবং অ্যাচিভেবল হওয়া একটা বিষয় কিন্তু রয়ে গেছে। তো এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়েছি যে আমাকে স্মার্ট গোলের দিকে যেতে হচ্ছে, কারণ আমার গোলটা ইনস্টিটিউটের সঙ্গে কোম্পানির না হলে, ইন লাইন না হলে তারাও কিন্তু আমাকে এগ্রি করবে না। সুতরাং ওই ক্ষেত্রে আমাদের রিয়েলিস্টিক হলো না। আমি খুঁজে বের করলাম, আমি এমন কিছু স্ট্যান্ডার্ড নিয়ে আসলাম, অনেক হাই লেভেলের স্ট্যান্ডার্ড, সেইটার সঙ্গে কম্পেয়ার করে আমি চলে গেলাম আরো অন্যের দিকে। তা আমার তো সে প্রিন্সিপাল তো সেটা এগ্রি করবে না, আমার সুপারভাইজার তো এগ্রি করবে না। তুমি গ্রাজুয়ালি যাও এবং এই মুহূর্তে তোমার যেটা দরকার, ঠিক আছে, তুমি লেভেল 1 করলে লেভেল 2 এর জন্য তুমি ফিট। তাহলে লেভেল 2 এর যে বিষয়গুলো সেটা আমার যদি এইখানে লাগে তোমার ক্লাস করানোর জন্য, দেন ওটা হবে রিয়েলিস্টিক এবং ওইটা তারা তখন অ্যাকসেপ্ট করবে, তখন তার অ্যাচিভেবল হবে। আমরা এই জায়গাটায় একটু আসছে যে আমার ঠিক আছে এটা হলো, আমরা একটু দেখি যে আসলে লার্নিং আউটকাম কি। আমরা যেটা বের করলাম সবকিছু খুঁজে বের করলাম, আমি স্কিল গ্যাপ, নলেজ গ্যাপ বের করলাম, আমি এটা প্রস্তুত করছি প্ল্যানটা যে আমার এই জিনিসগুলো করতে হবে এবং এইগুলো আমি প্ল্যানারের মধ্যে ফেলবো। আমি একটু পরেই যাব সেই জায়গাটায়। তো সেই জায়গাটায় যেতে গেলে কয়েকটা টার্ম একটু ক্লিয়ার হতে হবে। তারা একটা বলছে যে আমার লার্নিং আউটকাম বলতে কি বুঝি, এই জিনিসটা লাগবে ওখানে। এই যে আমরা প্রত্যেকটা জায়গায় পড়াইতেছি যে আমি যেমন আজকে বললাম যে টুডেস লার্নিং আউটকাম আগে মেনশন করেছি, ওই যে এলিমেন্টস গুলো, মেইন যে বিষয়গুলো এখানে বলছে, once the overall training plan has been developed, the next step is to identify a set of learning outcomes that will meet the aim. The learning outcome must be described in much more precise detail because they will be used to plan the information, skill and activities presented in the training session. এবং আমরা কিন্তু এই জায়গাটা দেখবো যে আলটিমেটলি লার্নিং আউটকামটা আমি আগেও বলেছি যে এখানে কিন্তু দেখা যাবে যে মেজারেবল এবং অবজারেবল হওয়ার বিষয় কিন্তু অটোমেটিক আসছে। লার্নিং আউটকাম আর স্টেটমেন্ট which draw from the industry competency standard to clearly describe all the skills the trainee should be able to perform as a result of the training. It is important to understand that all the learning outcomes are derived from elements of different unit of competency. তাহলে এখানে দুটো ব্যাপার, একটা উপরেরটা বলছে যে আমরা যা ট্রেনার যিনি ট্রেনিং করাবে, যে জিনিসটা শিখবে, কি শিখতে চাচ্ছি, ওখানে ওইটার মধ্যে পরিষ্কার ইনফরমেশন আছে, ওর মধ্যে পরিষ্কার স্কিল এবং অ্যাক্টিভিটিস গুলো প্রেজেন্ট হচ্ছে আমার লার্নিং আউটকামের মধ্যে। তার মানে সুনির্দিষ্ট গোল যে আমি কি শিখতে চাই কোর্সে, সেটা মেনশন করা আছে ওই লার্নিং আউটকামে। আর আবার অন্যভাবে বলছি, লার্নিং আউটকামটা আসছে কোত্থেকে? লার্নিং আউটকামটা আসছে কিন্তু ওই সিএসএস থেকে। সিএস মানে ইন্ডাস্ট্রি যেটা তৈরি করেছে, ইন্ডাস্ট্রির মধ্যে যে সিএস এর মধ্যে যে এলিমেন্টস গুলো আছে, সেই এলিমেন্টস গুলো নিয়ে কিন্তু লার্নিং আউটকাম। তাহলে ডকুমেন্টস এর ক্ষেত্রে ডকুমেন্টস এর মধ্যে আমি লার্নিং আউটকাম হিসেবে পাচ্ছি, বাট সিএস এর মধ্যে আমি সেটাকে পাচ্ছি এলিমেন্টস হিসেবে, এবং ওটাই কিন্তু মুখ্য বিষয়। শেখার যেমন মুখ্য বিষয়, তেমনি শেখার বিষয়টা ইন্ডাস্ট্রির সঙ্গে ম্যাচ করছে কিভাবে, যে ওই শেখার বিষয়টা কিন্তু এই যে ইন্ডাস্ট্রি যে স্ট্যান্ডার্ড তৈরি করেছে তার এলিমেন্টসটাই হুবহু ধরে ওখানে নিয়েছে। সুতরাং ওটা ইন্ডাস্ট্রির সঙ্গে একেবারেই মার্চ করে যাচ্ছে। তাহলে আমি যা শিখতেছি তা ইন্ডাস্ট্রি ডিমান্ডকে ফুলফিল করবেই।
যেহেতু ওই এলিমেন্টস নিয়ে আমরা কাজ করেছি, সুতরাং লার্নিং এলিমেন্টসটা অবশ্যই, লার্নিং আউটকামটা অবশ্যই এলিমেন্টস এর সঙ্গে ম্যাচ করতে হবে, ডিফার করা যাবে না। এবং এখানে একটা জিনিস, এই যে লার্নিং আউটকাম একটা জিনিস বলছে, অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং আউটকাম নিড টু মিট 2 ক্রাইটেরিয়া। অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তাহলে লার্নিং আউটকামটা দুটা বিষয়কে অবশ্যই মিট করে। একটা হতে হবে অবজারভেবল, আর একটা হবে মেজারেবল। আমরা কিন্তু বরাবর যে জিনিসটা বলেছি, যে কম্পিটেন্সির সংজ্ঞার মধ্যে বলেছি যে সেখানে কিন্তু আমরা কি বলেছিলাম, আমরা মানে আস্ক শব্দটা বলেছিলাম না, আস্ক থেকে আসছে কি জানি, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউডটা আগে নিয়ে আসছে, এই জন্য বলা আছে অ্যাটিটিউড, স্কিল, নলেজ। তাহলে এই অ্যাটিটিউড, স্কিল এবং নলেজ সেগুলো কি হবে, বা নলেজ, স্কিল, অ্যাটিটিউড অবশ্যই সেটা অবজারভেবল হতে হবে, অবশ্যই সেটা মেজারেবল হতে হবে। তাহলে লার্নিং আউটকামে যদি আমি দেখি যে এইগুলো অবজারভেবল, মেজারেবল হচ্ছে এবং সেটা ওই নলেজ এবং স্কিলকে কভার করছে, তাহলে লার্নিং আউটটা অবশ্যই কম্পিটেন্সি কভার করে। এবং সবসময় কিন্তু এর সঙ্গে মিল রেখে সব কাজ করতেছে। যে আমি যখন অ্যাসেসমেন্ট করব তখন এর সঙ্গে মিল রেখে অ্যাসেসমেন্ট করব। আমি যখন পড়াচ্ছি তখন পড়ছি, অ্যাসেসমেন্টও করছি, তার সঙ্গে টালি করে করছি, এটা কভার করে কিনা। তাহলে এখানে কিন্তু ওই যে স্মার্ট গোলের বিষয়ও কিন্তু চলে আসলো। আগে দুটা পয়েন্ট চলে আসছে, এখানে কিন্তু এখন আরো দুটা পয়েন্ট চলে আসছে, অবজারভেবল এবং মেজারেবল হতে হবে। স্পেসিফিক তো মাস্ট, আর বাকিটা তো থাকে স্পেসিফিক, তাই না? স্মার্টের মধ্যে কি আছে, স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, আর কি স্মার্ট অ্যাচিভেবল হতে হবে, হ্যাঁ, এবং অবশ্যই রিয়ালিস্টিক হতে হবে, টাইম বাউন্ড হতে হবে। হ্যাঁ, তো লেটস লুক অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পলে নিয়ে আসছে, সে পারফর্ম শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং পজিশন 5G 6G। যদি মেকানিক্যাল রিলেটেড কেউ থেকে থাকেন তাহলে নিশ্চয়ই এটা বুঝবেন যে এই যে মেটাল আর্ক ওয়েল্ডিং এখানে দুটা পজিশনের কথা মনে বলেছে, একটা বলছে 5G, একটা বলছে 6G, একেবারে মেনশন করে দিয়েছে। সেই জন্য সে বলছে হেয়ার অন ক্যান ইজিলি অবজার্ভ the performance of shielded metal arc welding position কি 5G এবং 6G দুই ভাবেই পারবে। So this learning outcome is observable. Similarly, the learning outcome is also measurable in the sense that one can easily measure whether it is meeting the standard or not. তাহলে এই যে এইখানে মেজার করছে কি ওই যে স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ করে কিনা। আমি যেমন এটা বললাম অবজারভেবল, ঠিক আছে, আমার লার্নিং আউটকামে আমি দেখছি যে স্ট্যান্ডার্ডের যে এলিমেন্টস আছে, এলিমেন্টস এর মধ্যেও কিন্তু এটা আছে কিনা। তাহলে যদি এলিমেন্টস এর সঙ্গে এটা যায়, এলিমেন্টস এর মধ্যে এই কথাগুলো লেখা থাকে এবং সেটাই লার্নিং আউটকামের মধ্যে এসে থাকে, তাহলে অ্যাট দ্য সেম টাইম যেমন অবজারভেবল হয়েছে তেমনি এটা মেজার করা যাচ্ছে যে না ওইটা কভার করে, ওই স্ট্যান্ডার্ডকে কভার করে, সেই মেজারটা এখানে আমরা করতে পারছি। তাহলে দুটাই আমরা পেলাম, অবজারভেবল এবং মেজারেবল হচ্ছে লার্নিং আউটকামের এই যা লিখেছে সেটা দ্বারা। এখানে অটোমেটিক কথা আবারও বলছি, লার্নিং আউটকাম তো আমরা নতুন করে লিখি না, স্ট্যান্ডার্ডে যা আছে সেটা ধরে আমরা এখানে নিয়ে আসি, সুতরাং এখানে ভুল আর খুব সম্ভাবনা থাকে না যদি ওইটা ধরে আনি। এরপরে আসছে আরেকটা ব্যাপার, তাহলে আমি লার্নিং আউটকামটা যেমন বুঝেছি তেমনি ভাবে আবার আরেকটা জিনিস বোঝার দরকার আছে যে এভিডেন্সটা কি। হ্যাঁ, আমার যে প্ল্যান থাকবে, কারণ আলটিমেটলি এটা লাগবে, আমরা যাচাই করবে একটু পরে আসছি কথায়, সেই জন্য এই শব্দগুলো ক্লিয়ার করে নিচ্ছে। এভিডেন্স ইজ ইনফরমেশন গ্যাদার্ড and matched against a unit of competency, বারবার ওই ঘুরে ঘুরে ইউনিট অফ কম্পিটেন্সির কথাই আসছে, to provide proof that a person is competent. তাহলে এভিডেন্স কি, এভিডেন্স হলো কতগুলো জিনিস, গ্যাদার, ইনফরমেশন গ্যাদার করা, ইনফরমেশন সংগ্রহ করা। হ্যাঁ, যে ইনফরমেশনটা আমি সংগ্রহ করছি সেই ইনফরমেশনটা কি করছে, ম্যাচ করতেছে কিনা কাকে, ওই যে কম্পিটেন্সি গুলো, যে কম্পিটেন্সি আমরা ইউনিট অফ কম্পিটেন্সিতে ইউনিট অফ কম্পিটেন্সির সঙ্গে ম্যাচ করে কিনা। ইউনিট অফ কম্পিটেন্সির সঙ্গে ম্যাচ করবে যদি সে এলিমেন্টের সঙ্গে কভার করে, তাহলে অবশ্যই কভার করবে। হ্যাঁ, সেই এভিডেন্সটা আমরা দেখবো, এবং এটা কিন্তু একটা প্রুফ কম্পিটেন্সির। হ্যাঁ, ওই এভিডেন্সটা একটা প্রুফ কম্পিটেন্সির জন্য। এভিডেন্স ক্যান টেক মেনি ফর্মস and can be gathered from a number of sources. Evidence can be gathered from a wide range of sources may include. তাহলে এভিডেন্স গুলো সংগ্রহ করা যাবে বিভিন্ন ভাবে, বিভিন্ন ফর্মে। এই যে রিটেন টেস্ট একটা এভিডেন্সের
বিষয়, আমি অবজারভেশন করছি একটা বিষয় আছে, তাহলে এটা কি ধরনের ইভেন্ট ঘটায় আমরা কাজ করছি, কোন ফর্মে করছি। এখানে বলেছে কি প্রোডাক্ট দ্যাট হ্যাভ বিন প্রডিউসড অর মেড বাই এসএসসি। তার মানে কি আমরা যিনি মানে এই ক্যান্ডিডেট, সে যদি এই প্রোডাক্টটা তৈরি করে, নিজে হাতে প্রোডাক্টটা তৈরি করে, তাহলে সেটা একটা এভিডেন্স। এই এভিডেন্সটা আমরা কাজে লাগাবো, সেটা প্রমাণ করার বিষয় পরে, কিন্তু সে করলো কিনা। এই যে আমরা একটু পরে যে কাজটা দেখতে যাব, আমরা বললাম যে আমার কি ধরনের স্কিল দরকার, সেই স্কিল দরকারের জন্য আমি যে ওই ফর্মটা ফিল আপ করবো, আমি নিজে হাতে ফিল আপ করলাম, তাহলে এই প্রোডাক্টটা যদি আমি তৈরি করি, এটাও একটা প্রোডাক্ট। অন্য প্রোডাক্ট তো হতেই পারে। আমি একটা গ্লাস তৈরি করলাম, আমি একটা সার্কিট তৈরি করলাম, ইলেকট্রিক্যাল পানি কি বলে যে ট্যাঙ্কি ফুল হয়ে গেলে অফ হয়ে যাবে অটোমেটিক, অথবা ট্যাঙ্কি খালি হয়ে গেলে অটোমেটিক মোটর রান হয়ে যাবে। তো আমি এরকম কোনো প্রোডাক্ট যদি তৈরি করি, তাহলে সেই প্রোডাক্টটা আমার একটা এভিডেন্স হতে পারে। প্রসেস that had been carried out by SSC, যে একটা প্রসেস সে মেনটেন করলো, অর্থাৎ ডেমনস্ট্রেশন করা। আমি যখন একটা কাজ করে দেখাচ্ছি যে কোনটার পর কোনটা, এটা করে দেখাচ্ছি, এই ডেমনস্ট্রেশনটা আমার একটা এভিডেন্স হিসেবে উপস্থাপিত হবে। এটা যিনি অবজার্ভ করবে, তিনি দেখবে ঠিক মতন মানে সিস্টেমেটিক্যালি গেছে কিনা, কোনটার পরে কোনটা গেছে, এটা একটা এভিডেন্স। underpinning knowledge and skill demonstrated by SSC, একইভাবে আমার এই ডেমনস্ট্রেট করে দেখাচ্ছে, ওইটা প্রসেসের কথা যেটা বলছে, এটা একইভাবে আরেকটা ডেমনস্ট্রেট করে দেখানোর কথা এখানে বলছে। দুটো একই রকম কথার মতন মনে হয়েছে, বাট দুটো একটু ভিন্ন বিষয় হতে পারে। এটা সরাসরি ডেমনস্ট্রেশনের কথা বলছে, আর প্রসেস দ্যাট হ্যাড বিন ক্যারিড বাই দ্য এসএসসি, যে পদ্ধতিতে সে গেছে কোনটার পর কোনটা, সেই প্রসেসটা আরো অন্যান্য পারপাজও আছে। তারপরে হলো আন্ডারলাইং অ্যাটিটিউড এক্সিবিটেড বাই এসএসসি, এবং ওই যে বললাম যে তার অ্যাটিটিউডটা কি, তারা ওই কাজ করার মতন মানসিকতা আছে কিনা, ওই কাজটা সঠিকভাবে করার মতন মানসিকতা আছে কিনা, এই যে অ্যাটিটিউড, যে সময়টা তাকে দিতে হবে সেটা সে ঠিক মতন দিচ্ছে কিনা, এইসব অ্যাটিটিউড দেখে আমরা কিন্তু এটাও একটা এভিডেন্সের বিষয় আছে। ওই বললাম যে চেক লিস্ট করে দেখবো, এটা আমরা আরো পরে দেখবো। সো এটা ক্লিয়ার যে এভিডেন্স হচ্ছে সোজা কথা, যে মানে একটা ডকুমেন্টস হতে পারে, একটা আমরা কি হতে পারে, আমরা একটা এক্সাম্পলে আসি বরঞ্চ। সেখানে এক্সাম্পলে দেখাচ্ছে যে কি কি ধরনের এভিডেন্স হতে পারে। প্রোডাক্টের যদি কনসিডার করি যে প্রোডাক্ট কি ধরনের, যেমন এখানে বলছে ওয়ার্ক পিস ইজ টু স্পেসিফিকেশন। কোন একটা জিনিস বাজারে কিনতে গেলাম, দেখা গেল এই যে চালের একটা স্যাম্পল দেয়, এই যে এই চাল, এই কোয়ালিটির চাল, এটা স্যাম্পল, তাহলে এই স্যাম্পলটা এটা হচ্ছে একটা এভিডেন্স। আবার যদি বলি যে না আমি একটা টাইলস কিনবো, টাইলসের দোকানে ওই যে টাইলস স্যাম্পল হিসেবে বাইরে রাখছে, এই টাইলস গুলো আপনি যদি কেন, এই হলো তার স্যাম্পল। তাহলে অনেক ধরনের স্পেসিফিকেশন আমার সামনে আসতে পারে, সেটা কিন্তু একটা এভিডেন্স, ওই কর্মের ওই কোয়ালিটির একটা এভিডেন্স হতে পারে। সেলস অফ প্রোডাক্ট ইজ মেড, যে কতটা আইটেম বিক্রি হলো আজকে, এটাও কিন্তু একটা এভিডেন্স যে এই আইটেমটা আমার 100 পিস বিক্রি হচ্ছে, 500 কেজি বিক্রি হচ্ছে। তাহলে সেলস অফ প্রোডাক্টও এক ধরনের এভিডেন্স হতে পারে, ওই রিসিপ্টটা, ওই ডকুমেন্টটা আমার যেখানে আছে যে না এই আইটেমটা এতগুলো বিক্রি হচ্ছে কোয়ালিটির। কাস্টমার ইজ স্যাটিসফাইড, আমরা যে ভেরিফিকেশন করে না অনেক সময় শীট দেয় যে আপনি স্যাটিসফাইড কিনা, ওখানে বিভিন্ন রকমের হতে পারে না, গুড, ভেরি গুড, ব্যাড, ভেরি গুড, গুড, স্যাটিসফাইড, এরকম লেখা থাকে টিক চিহ্ন, ক্যান্ডিডেট কাছে কিন্তু এইগুলো সংগ্রহ করে। ইভেন যাচাই করার জন্য আরো এরকম কাস্টমার স্যাটিসফ্যাকশন এর এই অনলাইনও এই বিষয়গুলো নেয়, এই যে তারা অনেক সময় এইগুলো কালেক্ট করে যে কি আমি যে সফটওয়্যারটা দিলাম এটা আপনার উপকারে লাগলো কিনা, ভালো কিনা, ভালো কোয়ালিটি কি, সেগুলো মেনশন করে দিল, সেটা টিক চিহ্ন দিতে বলতেছে। টেস্ট স্টার দিয়ে দিল, 1 স্টার, 2 স্টার, 5 স্টার। আমরা হোয়াটসঅ্যাপে কথা বলার পরে দেখা যায় যে একটা ফিডব্যাক নেয় কি
ওইটা 1 স্টার না 2 স্টার নাহলে 3 স্টার, ওই স্টার দ্বারা বুঝে নেয় যে কাস্টমার কতটা স্যাটিসফাইড। ওই যে প্রোডাক্টটা আসলো ওইটাই কিন্তু একটা এভিডেন্স। তারপরে বলতেছে বাজেট ইজ অ্যাচিভড, তার মানে আমি যে বাজেট করেছি একটা কাজের জন্য এবং সেই বাজেট অনুযায়ী আমি কাজটা সম্পন্ন করতে পারছি এবং বাজেট ফুলফিল করেছি, সেটাও কিন্তু আমার এক ধরনের এভিডেন্স। তারপরে ইকুইপমেন্ট ইজ কারেক্টলি সেট আপ, মেশিনারিজ গুলো যদি যে কোন একটা মেশিনের ইকুইপমেন্ট যদি সঠিকভাবে সেট আপ করা হয় তাহলে তো সেটা ফিজিক্যালি দেখলেই বোঝা যাচ্ছে না ওটা এখন কাজ করছে। একটা পানির মেশিন বসাতে গেল, সুতরাং পারফেক্টলি যদি সেট হয়ে থাকে তাহলে তো সেটা হতে পারে। সো এইগুলো ভ্যারাইটিস টাইপের প্রোডাক্টের এক্সাম্পল দিয়েছে তারা, এরাও এক এক ধরনের এভিডেন্স। প্রসেসের ক্ষেত্রে বলছে বিভিন্ন ধরনের প্রসেস আছে, যেমন কারেক্ট প্রসিডিওর আর ফলোড, সেখানে প্রসেস মেনটেন করেছে কিনা, আমি চা বানাবো কোনটার পরে কোনটা দিব সেই প্রসেস যদি সঠিক হয়ে থাকে, ওইখানে যদি ঠিক চিহ্ন দিয়ে আমরা একটা কাগজ পাই, সেই প্রসেস যেটা হয়েছে প্রসেসটা দেখার মাধ্যমে ডাইরেক্টলি দেখে আমি বুঝতে পারছি। সেলফ ওয়ার্ক মেথডস আর ইউজ, সেফ ওয়ার্ক মানে কাজটা করছি সেফলি, মানে আমি করতে পারলাম কিনা, সঠিক প্রসেস মেনটেন করলেই তো আমি সেফলি করলাম। রিকোয়ার্ড সার্ভিস ইজ প্রোভাইডেড, যে সার্ভিস দেওয়ার কথা ছিল সেটা সঠিকভাবে দিয়েছে কিনা। কারেক্ট সিকোয়েন্স ইজ ফলোড, ওয়ার্ক অ্যাজ এ মেম্বার অফ এ টিম, গুড কমিউনিকেশন আর মেইনটেইন দ্য প্রসেস। সো আমরা এভিডেন্সের বিষয়টা প্রোডাক্ট হলে কি হবে আর প্রসিডিওর হলে কোনটা হবে, দুটাই এভিডেন্স, সেগুলো না আমরা দেখলাম। টাইপস অফ এভিডেন্স, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। এভিডেন্সের সংজ্ঞা অনেক সময় আসে, আর বিশেষ করে টাইপস, কয় ধরনের এভিডেন্স, একটা বলছি ডাইরেক্ট এভিডেন্স আর একটা বলছি ইনডাইরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স, যে ডাইরেক্ট বলতে কি বোঝাচ্ছে, যে যিনি অ্যাসেসর সামনাসামনি, অ্যাসেসর অ্যাজ উইটনেসড, সে যদি নিজে অবজার্ভ করে এবং সে যদি নিজে প্রত্যক্ষ করে, সে একজন সাক্ষী যে হ্যাঁ আমার সামনে এই কাজটা করেছে, তার মানে কি সেই যে কাজটা করেছে সেই যে কাজটা সেই যে এভিডেন্সটা, সেই এভিডেন্সটা ডাইরেক্ট এভিডেন্স। কি হতে পারে, সে বলছে অবজারভেশন বাই অ্যাসেসর অফ দ্য ক্যান্ডিডেট ক্যারিং আউট দ্য অ্যাক্টিভিটিস, তাহলে যে কাজগুলো করছে সিস্টেমেটিক্যালি করলো কি করতেছে না, কি করতেছে, এই যে দেখছে সে সরাসরি, এই অবজারভেশনটা একটা অবজারভেশন চেকলিস্ট, তাহলে সেটা একটা এভিডেন্স হিসেবে দাঁড়া যায়। সেই অবজারভেশন চেকলিস্ট তার সামনে থাকলো এবং সে টিক চিহ্ন দিল, হ্যাঁ এটা করেছে, এটা করেছে, ওই চেকলিস্টটা ফিল আপ করা যে চেকলিস্টটা, এটা আমার একটা এভিডেন্স হতে পারে। বলছে ওরাল কোশ্চেনিং অফ দ্য ক্যান্ডিডেট, কারণ ওরাল কোশ্চেনিং করছে, তাকে প্রশ্ন করতেছে উত্তর দিচ্ছে, তাহলে কি আছে, ক্যান্ডিডেট সরাসরি প্রশ্ন করতেছে, সেই উত্তর সে দিয়েছে, তাহলে সেই ওরাল কোশ্চেনিং কিন্তু একটা ডাইরেক্ট এভিডেন্স হিসেবে যাচ্ছে। আবার বলছে ডেমনস্ট্রেশন বাই দ্য ক্যান্ডিডেট অফ স্পেসিফিক স্কিল নিডেড টু কমপ্লিট দ্য টাস্ক, সে ডেমনস্ট্রেশন করলো, কাজটা করে দেখালো এবং সেটা কিন্তু কমপ্লিট টাস্ক একটা করতে পারলো, সেটা কিন্তু এটা ডাইরেক্ট এভিডেন্স। ইনফ্যাক্ট এখানে যে ডাইরেক্ট এভিডেন্স গুলো দিয়েছে এটা অ্যাসেসরের উপরে নির্ভর করে, এবং অ্যাসেসর যদি একটু কোনো জায়গায় এখানে গ্যাপস থেকে যায় তাহলে কিন্তু এই ডাইরেক্ট এভিডেন্সের একটু সমস্যা থেকেই যায়। এই জন্য পরবর্তী আরেকটা যেটা বলছে ইনডাইরেক্ট এভিডেন্স, সেই ইনডাইরেক্ট এভিডেন্স কোনটা, এখানে একটা মিশ্র প্রশ্ন আসতেই পারে, তবে বিষয়টা এরকম যে সে সরাসরি হয়তো দেখে নাই, বাট সে এক্সামিন করছে। কেমন, যে অ্যাসেসমেন্ট অফ ফিনিশড প্রোডাক্ট, আমি একটা কাজ করার সময়, ট্রেনিং করার সময় আমি প্রোডাক্ট তৈরি করলাম, এই যে আমরা যে আজকে কথার কথা আজকে যে প্ল্যানটা তৈরি করতে চাচ্ছি, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই যে জিনিসটা, এটা কিন্তু আরেকজন অ্যাসেসর যিনি যখন অ্যাসেসমেন্ট করবে সে কিন্তু সরাসরি দেখে নাই, কিন্তু ট্রেনিং পিরিয়ডে আমি এটা তৈরি করেছি এবং এই তৈরিকৃত জিনিসটাকে, ফিনিশড প্রোডাক্টটাকে যদি আমি তার সাথে সে নিয়ে দেখলে সেটা ঠিক আছে, এটা এটা তো সার্টিফাইড করেছে, সে করে নিয়ে করার জিনিসটাই তো তাকে দেখাচ্ছে, সেটা ইনডাইরেক্ট একটা এভিডেন্স, বাট এটা কিন্তু পার্মানেন্ট একটা এভিডেন্স। এটা কিন্তু
একেবারেই ডকুমেন্টারি থেকে যাচ্ছে। ডাইরেক্ট এভিডেন্স কিন্তু বললাম যে এসএসআর একটু 19-20 করলেও হ্যাঁ এটা খেয়াল করা মানে সেটা ধরার কোনো কায়দা নেই, কিন্তু ইনডাইরেক্ট যেটা করেছে এটা কিন্তু এমন একটা ডকুমেন্ট, হ্যাঁ পার্মানেন্ট ডকুমেন্ট, এটা এখানে গ্যাপস থাকলে হ্যাঁ সেখানে সারার কিছু নাই। রিটেন টেস্ট টু ডিটারমাইন আন্ডারপিনিং নলেজ, এই যে আন্ডারপিনিং নলেজের জন্য যে পরীক্ষা হয় রিটেন টেস্ট হলো, রিটেন টেস্ট কিন্তু একটা এভিডেন্স, বড় একটা এভিডেন্স, কিন্তু এটা ইনডাইরেক্ট। কেন? মানে রিটেন টেস্টটা সময় তো আমি সরাসরি এখানে দেখিনি, আমি নাও দেখতে পারি। আমি হয়তো এখন পরীক্ষা নিচ্ছে সামনাসামনি, আমি হয়তো ওই রুমে নাই বা আমি অন্য পারপাজেও এনগেজ আছি। সে লিখছে কে লিখছে ইন্ডিভিজুয়ালি সেগুলো আমরা চেক করি না, কিন্তু প্রশ্ন উত্তরপত্রটা যখন সে চেক করলো তখন সে উত্তরপত্রে যা লেখা আছে সেটা সঠিক হয়েছে কিনা সেটা দেখতেছে। বাট সেই হিসেবে এটা ইনডাইরেক্ট এভিডেন্স। রিমেম্বার এটা আবারও খেয়াল করি, এটা কিন্তু আবারও বলছি যে রিটেন পরীক্ষা যেটা হচ্ছে, রিটেন টেস্ট যেটা হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট না, যদিও সে উপস্থিত থাকতে পারে, বাট এটা ইনডাইরেক্ট এভিডেন্স। রিভিউ অফ প্রিভিয়াস ওয়ার্ক পারফর্ম, মানে প্রিভিয়াস যে ওয়ার্ক করেছে সেই যে পারফর্ম করেছে সেটা রিভিউ করাটা, সেটাও ইনডাইরেক্ট এভিডেন্স। টেস্টিমোনিয়ালস অর রিপোর্ট ফ্রম এমপ্লয়ার্স, কলিগ অর সুপারভাইজার, তাহলে আমার যদি একজন টেস্টিমোনিয়াল দিল টু হুম ইট মে কনসার্ন, লিখে দিল ম্যানেজার হ্যাঁ তার ব্যাপারে, তো সেটা তো একটা ডকুমেন্ট, সেটা একটা এভিডেন্স না সে এই কাজ পারে, এই কাজের কোয়ালিটি এই অমুক তমুক ইত্যাদি, ওর মধ্যে সবকিছু বর্ণনা আছে। সো এই ধরনের টেস্টিমোনিয়াল, এই ধরনের রিপোর্ট, এগুলো একটা ইনডাইরেক্ট এভিডেন্স। এভিডেন্স অফ ট্রেনিং, আমি যে ট্রেনিং করেছি, তাহলে ট্রেনিং করার পরে আমাকে একটা কার্ডস দিল, হ্যাঁ একটা সার্টিফিকেট দিল, তাহলে এইটা কিন্তু আমার একটা ইনডাইরেক্ট এভিডেন্স। ঠিক আছে, বোঝা গেছে? এখন ডাইরেক্ট কি ইনডাইরেক্ট কি এটা পরীক্ষায় কিন্তু আসে এবং ওরালিও জিজ্ঞাসা করে, হ্যাঁ তখন এটা বলতে হবে ডাইরেক্ট এবং তার এক্সাম্পল, উইথ এক্সাম্পল। সো এটা কি 68 নাম্বার পেজ নাকি? পেজ নাম্বার 68, এটা একটা ইম্পর্টেন্ট পেজ নাকি না? 69 লার্নিং লোকেশন 69-70 69 আর 70 69, হ্যাঁ 68 না 69, তাহলে 69 হ্যাঁ 69, তাহলে 69 পেজে এটা আছে। সো কত নম্বর 69 নাম্বার পেজ। সরি সিবিএল কত 6? হ্যাঁ সিবিএলএম তো এখন যেটা পড়াচ্ছে একটাই 6ই পড়াচ্ছে। এই এভিডেন্সের আরো অন্য জায়গায়ও আছে, তো আমরা এটাও এখানে রাখলাম। স্মার্ট গোল সেটা আমরা দেখলাম 69, এই 69 পেজে এভিডেন্স এটাও দেখে রাখলাম। লার্নিং ট্রেনিং স্ট্র্যাটেজি, আমরা এখন দেখতে পাই লার্নিং এবং ট্রেনিং স্ট্র্যাটেজিটা বলছে আফটার আইডেন্টিফাইং দ্য স্কিল নলেজ গ্যাপ, it is important to find out how and in which way one can overcome those gaps. আমি গ্যাপ ফাইন্ড আউট করছি, এখন এটা কিভাবে ওভারকাম করবো? নিশ্চয়ই আমাকে এই নলেজ গ্যাপ এবং ইয়ার গ্যাপ ফিল আপের জন্য আমাকে ট্রেনিং নিতে হবে। কি ধরনের ট্রেনিং নিলে আমি এটা কাজ করতে পারি, কিভাবে নিব, হ্যাঁ কিভাবে নিব, এটা একটা বড় ব্যাপার। আমি চাইলেই তো হবে না, তারও কিছু প্রসিডিওর আছে। প্রিভিয়াস টিচার ট্রেনার শুড consult his her supervisor to finalize the learning strategy. এবং তারপরে কি হলো, ওই যে 4টা স্টেপের মতনই সে কি করলো, তার সুপারভাইজার বা প্রিন্সিপালের সঙ্গে সে এটা ডিসকাস করলো যে আমার এই গ্যাপ আছে, আমাকে এই কাজের জন্য এটা শেখা প্রয়োজন আছে। One can either get admitted to some training courses or arrange industrial attachment program. হ্যাঁ সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যাডমিট করতে পারে, হ্যাঁ যে কেউ একজন তাকে অ্যাডমিট করতে পারে যে ঠিক আছে তুমি এইটার পর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রোগ্রাম আছে সেখানে তুমি অ্যাটেন্ড করো। বেসড অন দ্য নেচার অফ দ্য স্কিল নিডস টু অ্যাকুয়ার অ্যান্ড ইটস রিলেভেন্স উইথ দ্য ইন্ডাস্ট্রি, ওয়ান ক্যান ডিসাইড হোয়াট কাইন্ড অফ ট্রেনিং স্ট্র্যাটেজি শি অর হি শুড অ্যাকসেপ্ট। তাহলে আমি যে ইন্ডাস্ট্রিতে যাব সেই ইন্ডাস্ট্রি আমার যে সে অ্যাকসেপ্ট করবে কিনা এবং সে ডিসাইড করবে হ্যাঁ এটা অ্যাকসেপ্ট করার বিষয়টা। তাহলে সেই ইন্ডাস্ট্রির যে রিলেট মানে এর জন্য যে প্রপার পারসন সে যদি অ্যাকসেপ্ট করে
তাহলে ওই ইন্ডাস্ট্রিতে আমি যেতে পারবো ট্রেনিং গ্রহণ করতে, মেবি অ্যাটাচমেন্ট অথবা অন্য কোনো ভাবে দেখতে হবে। ইফ দ্য টিবেট টিচার ট্রেনার নিড টু লার্ন নিউ টেকনোলজি কারেন্টলি practicing in the industry, then industrial attachment is more relevant. But for the case of skill improvement, one can attend training program. अगर নতুন কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে সেটা ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল ব্যাপার না। এখানে কি বলছে, ইফ দ্য টিবেট টিচার ট্রেনার নিড টু লার্ন নিউ টেকনোলজি কারেন্টলি প্র্যাকটিসিং ইন দ্য ইন্ডাস্ট্রি, দেন ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ইজ মোর রিলেভেন্ট। তার মানে নিউ টেকনোলজি হলে তাহলে সেটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট থেকে কাজ করাটা মোর রিলেভেন্ট হবে। বাট ফর দ্য কেস অফ স্কিল ইমপ্রুভমেন্ট, অন ক্যান অ্যাটেন্ড ট্রেনিং প্রোগ্রাম কোর্স। স্কিল ইমপ্রুভ করতে চাইলে সেটা এক জিনিস, আর একেবারে নতুন জিনিস হলে আসলে কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট হলে কিন্তু বেটার হয়, সেটা এখানে মেনশন করেছে। এখন আমাকে বুঝতে হবে যে ঠিক আছে, আমি ইন্ডাস্ট্রির কথা বুঝলাম, ইন্ডাস্ট্রির লোকের কাছে আনতে হবে, কিভাবে আনলে কার হেল্প লাগবে সেটা তো আমরা জেনেছি। হ্যাঁ, হতে পারে রিজিওনাল কোঅর্ডিনেটরের সঙ্গে অথবা আইএসসির মাধ্যমে কথা বলে এগুলো সেটেল ডাউন করা। কিন্তু লোকেশনটা কোনটা প্রিফার করব, কিভাবে কোন জায়গায় করব, সে বলছে আফটার সিলেক্টিং দ্য সুইটেবল লার্নিং ট্রেনিং strategy for technical competency development, it is vital to decide upon the suitable location for the training program or industrial attachment. তাহলে আমাকে suitable location বের করতে হবে। One should first look for the technical competency development facilities in the close location. এবং আমি যে জায়গায় অবস্থান করতেছি, যে প্রতিষ্ঠানে আছি, তার সারাউন্ডিং এ সুইটেবল কোনো আছে কিনা, ইন্ডাস্ট্রি আছে কিনা, সেটা আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। One should first look for the technical competency development facility in the close location. মানে ওই জায়গায় আমার ফ্যাসিলিটিও থাকতে হবে সাফিসিয়েন্ট। লোকাল industry should get initial preference to start with, because a Tibet teacher trainer first need to learn the technology used in local industry and spread those skills and knowledge among these students to meet the demand of those industry. তা আমার লোকাল ইন্ডাস্ট্রিকে রিচ করতে হবে, লোকাল ইন্ডাস্ট্রিকে আমাকে প্রাধান্য দিতে হবে। ওইখান থেকে আমি দেখে আসলে আমি যদি তারপরে ছাত্রকে ওইভাবে ডেভেলপ করি, ওই ছাত্র তখন কিন্তু ওই ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হওয়ার সুযোগ থাকলো। হ্যাঁ, লোকালি সুযোগ বেশি যাতে পায়, সেই জন্য আমাকে লোকেশন ফাইন্ড আউট করতে হবে। যদি আমার সেখানে লোকাল ইন্ডাস্ট্রি থাকে সেরকম সুইটেবল এবং তাদের কাছে যদি সব ধরনের ফ্যাসিলিটি থাকে, তাহলে আমি প্রিলিমিনারি চাইবো যে আমার সারাউন্ডিং এ যে অর্গানাইজেশন আছে, ইনস্টিটিউট আছে বা ইন্ডাস্ট্রি আছে, সেখানে আমি ট্রেনিংটা গ্রহণ করি। আদারওয়াইজ অন্য এর থেকে দূরে হলে সেটা আমরা নিব পরের ব্যাপার। ডিউরেশন, টাইম এবং টাইম ফ্রেম, যেটা আমাদের একটা অবশ্যই স্মার্ট গোলে টাইম ফ্রেমের কথাটা বলাই আছে। Another important issue about planning technical competency development is to determine the duration and time frame of the training program. তাহলে ট্রেনিং প্রোগ্রামের টাইম ফ্রেমটা কি আমার জানতে হবে। দুই ধরনের টাইম ফ্রেম আছে, শর্ট টার্ম প্রোগ্রাম থাকতে পারে, লং টার্ম। Tibet teacher trainer also needed to consider how she or he will manage the regular session and continue the training or industrial attachment simultaneously. তাকে দেখতে হবে যে আমি পর্যায়ক্রমিকভাবে আমি এই রেগুলার সেশন বা ট্রেনিং অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কন্টিনিউ করতে পারি কিনা, একসঙ্গে পারি কিনা, বা সাইমালটেনিয়াসলি না আবার আলাদাভাবে পারি কিনা, সেটাও আমাকে দেখতে হবে। টাইম ফ্রেম আমাকে বুঝতে হবে, আমি শর্ট টার্মে যাব না লং টার্মে যাব, এটা অনেক কিছুর উপরে নির্ভর করবে। এই অর্গানাইজেশনের প্রধান সেও বুঝবে বা জানবে কোন সময় তাকে দেয়া দেয় ছুটি, কোন সময় তাতে অফিস হ্যাম্পার হবে না, ক্লাস হ্যাম্পার হবে না, আমি কি অফিসের পরেও কিছু ট্রেনিং আছে সন্ধ্যাকালীন সেখানেও দিতে পারি, আমি একেবারে মানে অফ দ্য জব আমার ফ্যাসিলিটি থাকলে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা সেটা আমি দিতে পারি, সেটা দেখতে হবে। এরপরে আসছে মেইন যে ব্যাপারটা, কস্টিং।
কথা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলো, টাকা পাবো কে? হয় আমাকে দিতে হবে, নালে অর্গানাইজেশনকে দিতে হবে। মূল ব্যাপারটা কি? সবকিছু ঠিকঠাক, মানুষের শরীর সব ঠিক আছে, মানে একটা প্রতিষ্ঠানে কি হচ্ছে, ইলেকট্রিসিটি না থাকলে কি হয়? সবকিছু অন্ধকার। শরীরে রক্ত চলাচল যদি না থাকে তাহলে কি হয়? হ্যাঁ, শরীরটা ইনভ্যালিড হয়ে যায়। বিষয়টা এখানে সব আমি ঠিক করলাম, বাঁচলাম টাচলাম, কোথায় ভালো আছে এভরিথিং করলাম, কিন্তু যে এর জন্য যে কষ্ট সেটা বেয়ার করার মতন সুযোগ আমার নাই, তাহলে কাজ হবে? সুতরাং কস্ট অ্যানালাইসিস করতে হবে, কস্ট ফাইনালাইজ কিভাবে হবে সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, কিভাবে আসে, কে দেয়, কার দেওয়ার সুযোগ আছে, সেটা হলো মেইন ব্যাপার। আমরা 6.4 যেটা আলটিমেটলি সেই কাজটা আমরা কিন্তু করে ফেলেছি, এবং এইটার প্র্যাকটিক্যাল কাজটা এখন করবো। অর্থাৎ ওই যে ফর্মটা, সেটা যদি ফিল আপ করার বিষয়টা, প্ল্যান অ্যান্ড ডেভেলপ টেকনিক্যাল কম্পিটেন্সি, এটা কিন্তু 6.6 এর লার্নিং আউটকাম, সেটা আমরা আজকে দেখবো। এখানে কিন্তু 97 এবং 98 নাম্বার পেজ, সেখানে গেলে আমরা দেখবো প্ল্যানার ইজ হেল্পফুল ফর সেটিং আপ দ্য স্ট্র্যাটেজিস অ্যাজ ওয়েল অ্যাজ ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ড কিপিং। আমার ডকুমেন্টেড করতে হবে, আমি যে কাজগুলো করলাম ডকুমেন্টেড করে তারপরে কি করব সেটাও দেখবো। বাট ফার্স্ট কাজ হচ্ছে, এতক্ষণ আমরা বুঝেছি, এখন ডকুমেন্টেড করব। আমি এখন যদি হাতের কাছে সিবিএলএমটা থাকে, তাহলে সেখানে আমাকে একটু যেতে হবে 97, পেজ নাম্বার 97। আমি এখানে ক্লোজ করে 97 পেজটাই নিয়ে আসি। সবার কাছে তো আছে সিবিএলএম 97 কম্পিটেন্স সামারি অফ দ্য প্ল্যানার, সিবিটি ফ্রি। আচ্ছা, একটু দেখি। মেইনটেইন এনহ্যান্স হচ্ছে 6। তাহলে পাওয়া গেছে 97 এ কি আছে লেখা? টিভেট টিচার অফ দি ট্রেনার টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যানার 2018, সামারি অফ দ্য প্ল্যানার। তারপর একটা মানে শীটকে করে ফিল আপ করা হয়েছে আর কি। মিস্টার সাকিব খান, আচ্ছা, পজিশন সিনিয়র ইন্সপেক্টর, এজ 37, এই যে সামারি অফ দ্য প্ল্যানার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এরকম একটা এভিডেন্স আছে। জি জি আছে না? আমরা কিন্তু ওইটাই ফিল আপ করবো। তাহলে প্রথম কথা হচ্ছে, যিনি করবেন, এখানে যে যারাই ক্যান্ডিডেট, তারা তার নিজের নামটা দিবে। ঠিক আছে, পজিশন সে কি, যে প্রতিষ্ঠানে আছে সেই পজিশনটা বলবে, তার বয়স যেটা সেটা লেখে, তার সে কোন ট্রেডের বা কোন ট্রেড অবলিক ডিপার্টমেন্ট হতে পারে, সমস্যা নাই, হাতে কেটে ওখানে দেওয়া যায়। তারপরে বলছে তার প্রতিষ্ঠানের নাম দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। হ্যাঁ, এটা হবে। দেখা যাচ্ছে কি স্ক্রিনে, নাকি একটু বড় করে দেবো? না, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে এইগুলো ফিল আপ করা প্রথম অংশে কোনো সমস্যা নাই। ইয়ার কম্পিটেন্সি উইল বি ডেভেলপড, তাহলে আমরা সাধারণত এখন 2021, তাহলে আমি কম্পিটেন্সি উইল বি ডেভেলপ, যেখানে ডেভেলপ হবে আমরা তাহলে 2021 দিতে পারি, তাই না? এখানে কি দেবো? 2021 এই বছর করতেছি। তাহলে এখানে হাতে ওই এভিডেন্সটা যদি থাকে, পেন্সিল দিয়ে এখনই ওই জায়গায় 2021 লিখে ফেলতে পারি যদি থাকে, অথবা এমনি সাদা কাগজ থাকলে আপাতত লিখে রাখতে পারি। আচ্ছা, কম্পিটেন্সির ক্ষেত্রে আমার কিন্তু এখানে আমরা খেয়াল করি এই জায়গায় কি করেছে, এইটা কিন্তু একটা কম্পিটেন্সি দিয়েছে লেভেল 3 আর একটা দিয়েছে লেভেল 4। ঠিক আছে, তাহলে আমি যদি লেভেল 1 কমপ্লিট করে থাকি, তাহলে আমি কিন্তু লেভেল 2, আমার যে কোনো একটা সিএস কথার কথা, আমি যদি লেভেল 2 কথার লেভেল 2 যে কোনো একটা, আমার এইখানে
এস্টিমেট কস্ট অফ জবস লিখেছে, আর এখানে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, তাহলে এটা ওরা মেকানিক্যাল একটা লিখেছে। আমি যদি কম্পিউটারে যদি সিএস কাছে থাকে তাহলে সিএস এর থেকে লেভেল 2 কোনো একটা কম্পিটেন্সি আমি বেছে বের করব, ওই 2 তে গেলেই পাবো। কিন্তু ঠিক আছে কি লেভেল 2, কারণ আমি স্কিল লেভেলের কথা যেহেতু বলছি, তাহলে স্কিল লেভেল আমার যদি লেভেল 1 করা থাকে আমি লেভেল 2 যে কোনো একটা কম্পিটেন্সিকে আমি এখানে চুজ করব। হ্যাঁ, কোর্সের কথা বলছে। আরেকটা লিখেছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। এই যে ব্যাপারটা, এটা আমাদের হতে পারে, সেটা এই যে এখানে 5G 6G এর কথা বলেছে, আমরাও লেভেল 2 আরেকটা বা লেভেল 3 একটা যেটা মোস্ট রিলেভেন্ট, সেখানে আমি একটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের মধ্যে আমি এই কোর্সটা দেখাইতে পারি, প্লাস কোর্স ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো তারপরে দিলাম ট্রেনারের নাম কি, তাহলে আমি যে জায়গায় কাজ করবো, এখানে অবশ্য মর্সের দিয়েছে, আমরা অন্য আরেকটা, হ্যাঁ যেহেতু এটা লেভেল 4, আমরা যদি কথার কথা আমি যদি বলি যে টিটিটিসি, সমস্যা নাই, ট্রিপল টিসি না, ট্রিপল টিটিতে এগুলো এখনো করে না, তাহলে আমরা যদি কম্পিউটার কোর্স দেই তাহলে আইআইএসটি দিলেই চলে। ঠিক আছে, দুটাই আইএসটি দিলে চলবে। এখন এখানে টাইম ফ্রেম, এটা এপ্রিল মে 2021, এখন যেটা আছে তাহলে আর একটু সামনে আগায় দিতে পারি, অথবা এখনো এপ্রিল মে দিলেও পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জুন আগস্ট এখানে যে তারিখটা দিয়েছে 2021 এটা দিলেও চলবে, ওইটা আমরা 19-20 করে দিলে সমস্যা হবে না। এখন অ্যাপ্রুভড বাই প্রিন্সিপাল সুপারভাইজার, তাহলে আগে সুপারভাইজার এখানে করেছে অ্যাপ্রুভড বাই এজেন্সি, তার মানে আমরা যেখানে করলাম, তার মানে এখানে যদি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট দিয়ে থাকি তাহলে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট কোনো একটা ইন্ডাস্ট্রির নাম দিতে হবে, অথবা আইএএসটি দিলাম আমরা আর কি। এখন ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট দিলে আর আইএসটি দেওয়া যাবে না, তাহলে ইন্ডাস্ট্রির নাম দেওয়াটাই বেটার, যে কোনো একটা। না আমরা তো যে ওখানে যে লেভেল বিওসি বাংলাদেশ লিমিটেড লিখেছে এখানে, অক্সিজেন লিমিটেড, কিন্তু এই যেখানে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট হয় তাহলে তো ইন্ডাস্ট্রি ছাড়া হবে না, কথা বোঝা গেছে। আমি যদি এই ট্রেনিং করি কোর্স, সেটা আইএসটিতে দিলে সমস্যা নাই, কিন্তু যদি আমি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের কথা বলি তাহলে অবশ্যই কোনো একটা ইন্ডাস্ট্রির নাম দিতে হবে, সেটা আইটি হতে পারে। না, এখানে বলেছে নেম অফ দ্য ট্রেনিং সেন্টার অবলিক ইন্ডাস্ট্রি, আমার ট্রেনিং সেন্টারও তো উল্লেখ করা আছে। ট্রেনিং সেন্টার তো হইতে পারে যে আমাদের, ঠিক আছে, আমি তো সেটা করি নাই, কিন্তু আমরা বলছি যে আমরা দুই জায়গায় দিই, একটা কোর্স করি, অসুবিধা কি, আর একটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করি, একটা ইন্ডাস্ট্রির নাম দেই না, আচ্ছা সমস্যা নাই তো। আমার ইন্ডাস্ট্রি যে কোনো একটা নাম দেন না, দিলে ক্ষতি কি? আমি সেই রকম একটা টপিক সিলেক্ট করলাম, যেই টপিকটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট, এটা নতুন, যেহেতু এটা লেভেল 4 দিয়েছে, লেভেল 3 দিয়েছে, লেভেল 4 দিয়েছে, লেভেল 4 এখন করতেছে না ইনস্টিটিউটে, আমি এটা করে আসলাম কোন একটা ইন্ডাস্ট্রি থেকে। বুঝাইতে পারছি কি কিছু? ও আচ্ছা, লেভেল 4টা আমি একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দিয়ে দিলাম আর কি, নাকি দিয়ে দিলাম, হ্যাঁ, লেভেল 4 এর একটা অংশ এটা, কিন্তু একটা ওইখানে ঢুকলে হয়তো ওই যে সিবিএল এর মধ্যে গেলে পরে ওইখানে ইয়া আছে, সেক্টর আছে, তার মানে অকুপেশন সেক্টরের থেকে একটা ইয়া চয়েস করতে হবে, অকুপেশন সেক্টরের থেকে একটা এলিমেন্টকে চয়েস করতে হবে। ভেজাল আছে, ভেজাল তো একটু থাকবেই, তাহলে সেটাই তো স্টাডি, সেই কাজটা থেকে তো শেখার বিষয়টা, তো ব্যাপারটা হচ্ছে আমি ওই সিএস থেকে এই জিনিস চুজ করতে পারি কিনা। আমার স্ট্যান্ডার্ডটা তো বারবার আমার গ্যাপটা কোথা থেকে খুঁজে বের করছে, আমার প্রয়োজন আছে, সেটা আমি জানবো কি করে? আমি সেই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড না ঘাটলে তো আমি বুঝতে পারবো না। তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এখন আবার দেখতে হবে যে ওই বিষয়ের উপরে লেভেল 4 আছে কি নাই, ওইটাও আমাকে বাইর করতে হবে। আমি সিএস পাবো কোথায়? সিএস আমি বলছি বিটিভির ওয়েবসাইটে পেতে পারি, আইএলওর ওয়েবসাইটে পেতে পারি, তাই না? এনএসটি এর ওয়েবসাইটে পেতে পারি। তাহলে সেই জায়গায় যে আমি সিএস ডাউনলোড করব, সিএস ডাউনলোড করে আমি সেখান থেকে দেখব, কারণ আমরা এখানে কিন্তু সিএস দেখাইছি, তাই না? কম্পিউটারের সিএস, আচ্ছা আমি দেখাচ্ছি আর একটা কম্পিউটার সিএস, আমি সেটা একটা দেখাচ্ছি। তো এইখানে আমি ধরলাম যে এই দুটা লিখবো, একটা লিখলাম কোর্সের নাম, আর একটা লিখলাম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের নাম। তাহলে একটা ইন্ডাস্ট্রির নাম দিলাম, একটা
অর্গানাইজেশনের নাম দিলাম যেখানে লেভেল কোর্স করানো হয়। এট দ্য সেম টাইমটা মেনশন করেছি। এইটুক তো ক্লিয়ার? এইটুক বুঝি না এরকম কেউ আছে নাকি? এটা বুঝি নাই কেউ আছে? আচ্ছা বুঝেছি। হ্যাঁ ঠিক আছে স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা তাহলে যদি বোঝা যায় তাহলে একটু সামনে আগাই। এবার হলো ডিটেইল অফ কম্পিটেন্সি। ডিটেইল বলতেছি ওই যেখানে আমি মেনশন করে গেছি লেভেল, ওখানে লেভেল 3-4 করেছি, আমি হতে পারে লেভেল 2 লেভেল 3। তো আমি যখন যেটা করেছি সেটা আবার ওই সিএস লাগবে। সিএস থেকে ওই এই এলিমেন্টস এর নাম লিখবো। ওই জায়গায় আমার কিন্তু এই যে এখানে কিন্তু এলিমেন্টস এর নাম দিয়েছে, পাশে পারফরম্যান্স ক্রাইটেরিয়া দিয়েছে, এখানে টপিকের নামটা দিয়েছে, এখানে এলিমেন্টস ওই এখানে যা এলিমেন্টস আছে কপি করে দিয়েছে, যা পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে হ্যাঁ কম দিয়েছে, হয়তো ওখান থেকে কিছু কম দিয়েছে এটার জন্য, জাস্ট স্যাম্পল বোঝার জন্য। সিমিলারলি এখানেও কিন্তু সে এলিমেন্টস এর নামটা দিয়েছে এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া। আমাকে কিন্তু ওই জায়গাতে চুজ করলে আমাকে কিছুই আর আলাদা দিতে হবে না, খালি কপি পেস্ট করে দিতে হবে। আমি একটা সিএস আমি দেখাচ্ছি এখনই। তার আগে এখানে দেখি যে সার্টিফিকেশন, দিস সার্টিফিকেট ইজ এত কাকে দিল, তার মানে সে তার নিজের পরিচয় দিলে এটা বুঝতে অসুবিধা হবে না। কোন কিসের উপরে দিয়েছে সেটা দিয়েছে। ফাইনালি এখানে দিয়েছে নেম অফ দা ইন্ডাস্ট্রি পারসন, কে ট্রেনিংটা দিয়েছে, ওই ইন্ডাস্ট্রি কে ট্রেনিং দেবে তাকেও দিতে হবে, এবং তার ডেজিগনেশন, অর্গানাইজেশন যেখানে দিয়েছে এই যে বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ অক্সিজেন লিমিটেড হবে, সিগনেচার কত তারিখে দিয়েছে এইটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি ওই সিএস একটু দেখাবো, তার আগে এই দুটো পয়েন্ট নিয়ে শেষ করে আমি সিএস এ যাচ্ছি। এখানে বলছে গেইন অ্যাপ্রুভাল অন টেকনিক্যাল কম্পিটেন্সি। আচ্ছা এখানে এটা ক্লোজ করি, এটা ক্লোজ করে আমি একটু আবার সিএস এ ঢুকছি। আমি যেমন কম্পিউটারে কম্পিটেন্সি বেসড সিএস, কম্পিউটার অপারেশন, অ্যাজ ফর এক্সাম্পল এই যে কম্পিউটার অপারেশন, তাহলে কম্পিউটার অপারেশনের মধ্যে আমি কিন্তু এই যে এখানে দেখছি এইখানে কি দেখছি, কয়টা আছে এখানে বলছে জেনেরিক কম্পালসারি, তারপরে সেক্টর স্পেসিফিক, এরপরে অকুপেশনাল স্পেসিফিক। সে আমি কথার কথা যে এইখান থেকে আমি মনে করলাম যে এটা তো লেভেল 1, আমাকে লেভেল 2 দেখতে হবে। আচ্ছা এখানে লেভেল 1 আমরা তো করেছি, লেভেল 1 কমপ্লিট করেছি, এবার লেভেল এই যে লেভেল 2, এই যে লেভেল 2, লেভেল 2 তে দেখছি এই যে অকুপেশন স্পেসিফিক আছে, ডিজাইন ডাটাবেস টেবিল এন্ড কাস্টমাইজিং সেটিং, অথবা ক্রিয়েট ফর্ম অফ ডাটাবেস, অথবা দিস এন্ড দ্যাট। এই যে এখানে 6, এখানে কয়টা 1 2 3 4 5টা 6টা 5টা এখানে 5টা দেয়া আছে। ইভেন ইংলিশটাও কিন্তু একটা ব্যাপার, আমরা এই 5টাকে কনসিডার করি। এই 5টা লেভেল 2 তে কোথায় আছে দেখি, 5টার একটা, যে কোনো এক যদি কম্পিউটারে একজন একটা নিতে পারি। জেনারেট ডাটাবেস রিপোর্ট, সে আমি এখানে দেখলাম যে আমি যদি জেনারেট ডাটাবেস রিপোর্টটার উপরে আমি কোর্স করতে চাই, তাহলে তার যে এলিমেন্টস, এখানে 6টা এলিমেন্টস দেয়া আছে, এই যে এলিমেন্টস, তাহলে এই এলিমেন্টস এর নামগুলো আমি কপি করতে পারি, অথবা আমি এখানে পুরাটা করলাম না, অংশ বিশেষ করলাম। আর এট দ্য সেম টাইম এই যে এখানে কিন্তু তার পারফরমেন্স ক্রাইটেরিয়া দেয়া আছে, আমি সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো কপি করে এখানে বসাই দিলাম। তাহলে আমার এই কাজটুকু করতে যে আমার কিন্তু ওই সিএস থেকেই কিন্তু এই কাজটুকু বের করে আনতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে অন টুর থেকে আমি একটা দেখাই দিলাম। তো আমরা যদি অন্য কোনো জায়গা থেকে দেখতে চাই সেটা আমরা দেখব। এটা কি বোঝা গেছে এই যেটুকু বলেছি? আমরা আমরা লেভেল 1টা দেখাবো না 2? যদি আমরা লেভেল 2 তে দেখাবো, আমরা তো লেভেল 1 কমপ্লিট করে আসছি। লেভেল 2 দেখাবো। হ্যাঁ, তাহলে লেভেল 2 অকুপেশন স্পেসিফিক এর একটা, যে কোনো একটা। বোঝা গেছে কি? লেভেল 2 এ এটাই আমরা পাবো কোথায়? সিএস টা কোন সিএস টা আমরা নেই? সিএস টা তো আমি বলেছি, যেমন
আমি বলেছি যে কারিগরি শিক্ষা বোর্ড বিটিবির ওয়েবসাইটে গেলে ওখানে এনটিভিকিউ একটা সাইট স্যার আছে। আপনি কম্পিউটারটা আমাদের মেলে দিয়ে দেন স্যার। না দিলাম, সেটা না, এটা না 1 and 2 আছে, আমাকে দেখতে হবে যে আর কোনোটা আছে কিনা। এটা আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। এটা দিয়ে দিতে পারবো। আমরা কিন্তু আমরা একটু ওয়েবসাইটে ঢুকি না, ঢুকে একটু ট্রাই করি যে পারি কিনা। এটা একটা এক্সপিরিয়েন্স হবে তো, কারণ ওইখান থেকে পারি, এটা তো আমার একটা অভিজ্ঞতা। আরেকজনদের নিয়ে নিলে আমার কিন্তু আমি ওই যা শিখতে পারলাম না। ঠিক আছে স্যার, আমি ঢুকবো স্যার, তারপরে স্যার আপনি মেলে দিন। হ্যাঁ, ঢুকলে তো এটা আছেই, ঢুকলে কিন্তু আর লাগবে না। আমি তো চাই যে ঢুকুক সবাই, এটা ঢুকে একটু চেক করুক। আমার এইটার উপরে হতে হবে, নট দ্যাট, অন্য বিষয়ও তো আছে, তাই না? একটু দেখে দুই একটা ডাউনলোড করে দেখি। তো এইটুকু কি বোঝা গেছে সবাই? বুঝি নাই কে কে? বুঝি নাই কেউ বলছে না, তাহলে ধরে নিচ্ছি যে বুঝা গেছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমরা ছিলাম, এটা আমরা দেখেছি 97-98 পেজও দেখেছি, তার সঙ্গে রিলেটেড বিষয়গুলো দেখেছি। এখন আসছি গেইন অ্যাপ্রুভাল। আমি ওই প্ল্যানারটা তৈরি করলাম, আমি এটা তৈরি করলেই যে আমি পেয়ে যাচ্ছি, আমার তো আগে অ্যাপ্রুভ নিতে হবে, কারণ এটা টাকা পয়সার ব্যাপার আছে, অন্য ব্যাপার আছে। সুতরাং অ্যাপ্রুভ করবে কে? তাহলে অ্যাপ্রুভ করবে ফ্রম প্রিন্সিপাল। প্রথমে প্রিন্সিপাল এটাকে অ্যাপ্রুভ করবে, ওই অর্গানাইজেশন। যদি ইনস্টিটিউটের হয় তাহলে ইনস্টিটিউটের প্রিন্সিপাল এটাকে আগে অ্যাপ্রুভ করতে হবে। আফটার গেটিং দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য অথরিটি, এবং সে বলছে যে এবং হায়ার অথরিটি এটা এক্সিকিউট করবে। আপন দ্য অ্যাপ্রুভাল অফ টিবেট টিচার টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান, a TVET teacher is now entitled to participate in the technical competency development training or industry attachment program. এখন অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে অ্যাপ্রুভ হলে এখন কিন্তু সে শিডিউল টাইমে সে যাওয়ার সুযোগ রাখে। she or he can either participate in off-the-job training or on-the-job training program as per the plan. তাহলে ওই প্ল্যান অনুযায়ী, কথার কথা, আমি যদি এখন ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে একটা কাজ, যেটা ওই যে বলতেছিল যে যদি কিনা এটা নিউ টেকনোলজির কোনো বিষয় হয়ে থাকে যেটা ইন্ডাস্ট্রিতে এখন আছে, তাহলে ইন্ডাস্ট্রিতে ওই কাজটা রানিং থাকতেছে, তাহলে ওই রানিং কাজের সঙ্গে আমি যদি অ্যাটাচমেন্ট নিতে পারি, ট্রেনিং নিতে পারি, দেন ইট উইল বি দ্য অন দ্য জব ট্রেনিং। হ্যাঁ, কিন্তু এর বাইরে যে আমি কোর্স করতে গেলাম অন্য জায়গায়, সেটা কিন্তু অফ দ্য জব ট্রেনিং। তাহলে আমি অন দ্য জব ট্রেনিংও নিতে পারি, অফ দ্য জব ট্রেনিং, ইট ডিপেন্ডস আপন আমার বিষয়। আমি যদি ওই ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে যাই, সেই ক্ষেত্রে ওই নতুন টেকনোলজির বিষয় থেকে থাকে, দেন সেটা হতে পারে অন দ্য জব। তো বেশিরভাগই আমাদের অফ দ্য জবই বিষয়টা হবে হয়তো, তারপর ওটাও হতে পারে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল অন দ্য জব কিনা অফ দ্য জব কিনা, এটাও আমার একটা ব্যাপার অ্যাপ্রুভ করার জন্য। প্রুভ কম্পিটেন্সি, তাহলে এই হ্যাঁ কিছু বলছে স্যার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে স্যার। আচ্ছা, এখনই শেষ, এটা শেষ। প্রুভ মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, এটা শেষ। প্রুভ কম্পিটেন্সি কি? আফটার দ্য সাকসেসফুল completion of the training or industrial attachment program, it is now obligatory for the teacher trainer to provide proof of his competency. This evidence will be required for him to get the competency certificate for the fulfillment of the qualification. তাহলে আমি যে কম্পিটেন্ট হলাম সেটা প্রমাণ লাগবে। সেই প্রমাণটা কোথা থেকে? ওই সার্টিফিকেট। সাকসেসফুল হলে ওই যে ইন্ডাস্ট্রি হোক অথবা ইনস্টিটিউট হোক, তাকে সার্টিফিকেটটা দিবে কম্পিটেন্সি, সেটা হলো তার প্রুফ, এবং সেটাই এভিডেন্স হিসেবে ইনস্টিটিউটে সাবমিট করতে হবে। এই মোটামুটি ভাবে আমাদের শেষ হয়ে গেছে। আমরা এইটা যদি একটু দেখি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারবো, কারণ আমার এটার মেইন কাজটা কিন্তু ওই এভিডেন্স তৈরি করা। আমার মনে হয় কালকে একটু সবাই যদি বসে একটু এভিডেন্স যেটাই হোক রাফলি খাড়া করে নিয়ে আসি, তাহলে স্কিলেরটা হলে আমরা আগামীকালকে ওই প্রফেশনাল যেটা, সেটা নিয়েও আমরা একটু দেখায় দিব। হ্যাঁ, আমার মনে হয় অনেক কথা হয়ে গেছে, আজকে আর বেশি কথা না বলি। কারো যদি কোনো প্রশ্ন না থাকে
তাহলে আমি আজকে শেষ করে দিতে চাই। আমি কি ক্লোজ করে দিব নাকি কোনো জি, প্রশ্ন আচ্ছা, আছে? তাহলে ইনশাল্লাহ কালকে একটু দেখবো, যেভাবেই পারি ডাউনলোড করে দেখবো। আমি অবশ্য সিএস এটা দিয়ে দিব কম্পিউটারের একটা, কিন্তু আমি চাই যে বিটিভির অন্তত ওয়েবসাইটে ঢুকে হ্যাঁ এটা বের করতে পারি কিনা, একটা অন্তত আমার 2-3টা সাইডের কথা বলেছি, একটা পারি কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ ফর অল, অনেক সময় নিলাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Okay, sir.